ওকে, তো আমরা সেমিস্টার 6 স্টার্ট করতে চলেছি, সেম 6 মাইনর ফিজিক্স। এই যে সেম 6 মাইনর ফিজিক্সে তোমাদের দুটো পেপার আছে, দুটো পেপার ফিজিক্সের আমরা পড়বো। একটা পেপারের নাম হচ্ছে পেপার 1, যেটাকে আমরা বলছি ওয়েভ অ্যান্ড অপটিক্স। ওয়েভ অ্যান্ড অপটিক্স এটা একটা পেপার, যে পেপারটা হচ্ছে তোমাদের 100 মার্কসের পেপার, যেখানে 75 থাকবে থিওরি আর প্র্যাকটিক্যাল থাকবে 25। ওকে, অর্থাৎ এটা একটা টোটাল হচ্ছে, এটা একটা 100 মার্কসের একটা পেপার, ঠিক আছে, ওয়েভ অ্যান্ড অপটিক্স। আর একটা পেপার আমরা পড়বো, দ্যাট ইজ মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স এখানেও আমাদের থিওরিতে 75 মার্কস থাকবে আর প্র্যাকটিক্যালে 25 মার্কস থাকবে। এটা একটা 100 মার্কসের পেপার, অর্থাৎ দুটো পেপার। এবং এই সেমিস্টারে, আগে সেমিস্টার 5-এ যারা তোমাদের বন্ধু বান্ধবীরা ছিল তাদেরও এই দুটো পেপার ওরা পড়েছে, এবং দুটো পেপারের যে কোশ্চেন সেট হয়েছিল তাতে আমার পোর্শন থেকে, মানে আমার সাজেশন থেকে মোর দ্যান 60, এই পেপারটাতে মোর দ্যান 80% কমন এসছে, আর এই পেপারটাতে মোর দ্যান 60% কমন এসছে। কিন্তু কোশ্চেন স্ট্রেট ফরওয়ার্ড আসেনি। কোশ্চেন যারা আমার নিয়মিত ক্লাস করেছে তারা 100%ই করতে পেরেছে, আর যারা শুধু সাজেশন পড়ে গেছে তারা 60% আর এই পেপারটা 80% করতে পেরেছে। সুতরাং কোশ্চেন এখন কিন্তু মাইনরের অতটা স্ট্রেট ফরওয়ার্ড আসেনি, ঠিক আছে। যেটা বলার আমার বক্তব্য একটাই, যে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন খুব একটা দেয়নি, মানে মাইনর বলে ইগনোর করার মতো কোশ্চেন কিছু আসেনি, মাইনরেরও ভালো কোশ্চেন এসেছে। তো সেই জন্য আমাদেরকে এই দুটো পেপার কিন্তু খুব কেয়ারফুলি পড়তে হবে। তো আমি এখানে আগের সেমিস্টারে যেমন ওদেরকে প্রত্যেকটা টপিকের নোট দিয়েছিলাম, আমার নোটটাই ওদের জন্য যথেষ্ট, তোমাদের জন্য তাই। যে নোট দেবো, কোনো বই ফই কেনার কোনো প্রয়োজন নেই, নোটটা পড়বে, সেই নোট থেকেই সমস্ত কোশ্চেন পাবে। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের নোটস দেবো, এখানেও প্রত্যেকটা চ্যাপ্টারের নোটস দেবো, সেই নোটস থেকে তোমার প্রিপেয়ার করবে। তো আমি যেখানে অঙ্কগুলো যেগুলো করাবো সেগুলো নোট ডাউন করবে, ঠিক আছে। আর এই হলো ব্যাপার। আর প্রত্যেকটা টপিক অনুসারে আমি আগে নোটটা দিয়ে দেবো, তারপরে সেই টপিকটা শেষ করবো, যেটা আমি করে থাকি। তো আজকে আমাদের দুটো ডেট আমাদের ফিক্স হয়েছে। একটা হচ্ছে, আমি একটু ছোট করে বলে দিই, আমরা আজকেই স্টার্ট করে দেবো, কারণ আমাদের হাতে দিন তো বেশি নেই, সুতরাং আমাদেরকে অনেক তাড়াতাড়ি পড়তে হবে। আমরা মন্ডে যেটা করব সেটা আমরা ওয়েভ অ্যান্ড অপটিক্স, আগে বলেছি ওয়েভ অ্যান্ড অপটিক্স, এটা আমরা সোমবার করব। আর স্যাটারডে যেটা করব সেটা হচ্ছে আমরা মডার্ন ফিজিক্স করব। মডার্ন ফিজিক্স অর্থাৎ প্যারালালি আমাদেরকে দুটো পেপারই পড়তে হবে, সোজা কথা। ইন দ্য মিন টাইম যদি আমাদের সিলেবাস পিছিয়ে যায়, পরীক্ষা আগে যায়, তখন আমাদেরকে এক্সট্রা ডেট যে কোনো সময় বার করে একটা করে করবো, সেটা পরের ব্যাপার। আপাতত আগের সেমিস্টারে 2 দিন করে পড়িয়ে আমি সিলেবাস ওদের শেষ করে দিয়েছি, সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছিলাম, ঠিক আছে। তো এবার যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের যে টাইমটা 9টা থেকে, ওটা কি থাকবে? ওটাতে কোনো অসুবিধা আছে নাকি 7:30টায় করে দেবো? কারণ আমার দুটো স্লটই ফাঁকা আছে। তো প্রীতি, রাজনন্দিনী, তোমাদের কি বক্তব্য, যে টাইমটা কি 9টা থেকে 10:30টা অবধি থাকবে, নাকি 7:30টা থেকে 9টা অবধি থাকবে? অন্বেষা, অর্পণ? স্যার 9টা থেকেই থাক। ওকে, তাহলে 9টা থেকেই বেটার হবে। তাহলে আমাদের টাইমটা 9 PM। বাকিরা কি বলছো, এটাই থাকবে তো? হ্যাঁ স্যার 9টা থেকে। হ্যাঁ স্যার এটাই থাক। ঠিক আছে, ঠিক আছে। তো আজকে আমরা স্টার্ট করে দেবো। আমরা আজকে মানডে, আমরা ওয়েভ অপটিক্স স্টার্ট করব, এবং ইন্ডিভিজুয়াল একটু জাস্ট বলে দিই যে আমরা ওয়েভ অপটিক্সে কি পড়বো, ছোট্ট করে বলে আমরা ফার্স্ট চ্যাপ্টার অসিলেশন স্টার্ট করব, ঠিক আছে। তো এই হলো আমাদের ওয়েভ অপটিক্স। এই যে ওয়েভ অ্যান্ড অপটিক্স, এখানে আমাদের 7টা চ্যাপ্টার আছে, দেয়ার আর 7 চ্যাপ্টার। এটা দুটো ভাগে ভাগ করা আছে। একটা আছে ওয়েভস, আছে ওয়েভস মানে অসিলেশনস পড়বো এখানে, আর একটা অপটিক্স পড়বো। অর্থাৎ ওয়েভের যে পোর্শনটা আছে সেখানে 4টে চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে অসিলেশন, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে অসিলেশনস। এই অসিলেশনসে আমরা ছোট্ট করে বলে দিই কি কি পড়বো। আমরা প্রথমে সিম্পল হারমোনিক মোশন পড়বো, অর্থাৎ সরল দোলগতি যাকে বলে, সিম্পল হারমোনিক মোশন। সেই সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন বার করব, তার সলিউশন বার করব, সেখান থেকে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এগুলো বার করব, তাদের টাইম এভারেজ বার করব। তারপর সিম্পল হারমোনিক মোশন পড়ার পর আমরা ড্যাম্পড অসিলেশন পড়বো। তারপর আমরা ফোর্সড অসিলেশন পড়বো। অর্থাৎ ড্যাম্পড অসিলেশন মানে যদি কোনো রেজিস্টিভ ফোর্স থাকে, যদি একটা অবজেক্ট এভাবে অসিলেট করছে, ধরো আমার একটা মিডিয়ামে অসিলেট করছে, যেখানে ধরো এয়ার রেজিস্টিভ মানে বায়ুর বাধা আছে, ধরো এয়ার ফ্লো করছে, ফলে ওর অসিলেশনটা বাধা পাচ্ছে, ঠিক আছে। এরকম যদি কোনো রেজিস্টিভ ফোর্স থাকে,
সেটা ড্যাম্পড অসিলেশন বলা হয়। তাহলে আস্তে আস্তে অসিলেশনটা কমে যায়, কমতে কমতে অ্যাম্পলিটিউডটা কমে একসময় গিয়ে থেমে যায়। এটা হচ্ছে ড্যাম্পড অসিলেশন। তারপরে হচ্ছে ফোর্সড অসিলেশন, অর্থাৎ এক্সটার্নাল ফোর্স দিয়ে যদি অসিলেট করি, দ্যাট ইজ ফোর্সড অসিলেশন। তো এখানে আমরা এই তিনটে জিনিস পড়বো, একটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, একটা হচ্ছে ড্যাম্পড অসিলেশন, আর থার্ড ওয়ান হচ্ছে কি যে ফোর্সড অসিলেশন। ফোর্সড অসিলেশন, এই তিনটে জিনিস আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়বো। সেকেন্ড চ্যাপ্টারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি যে সুপারপজিশন, সুপারপজিশনস। Superposition of waves, actually superpositions of oscillations, superpositions of oscillations পড়বো, superposition of oscillations। এখানে আমরা দেখবো যে দুটো ওয়েভ, এরকম দুটো ওয়েভ, দুটো লিনিয়ার ওয়েভ যদি কোনো জায়গায় গিয়ে এই দিক থেকে গিয়ে কোনো একটা মিডিয়ামের কোনো একটা জায়গায় যদি এরা সুপার ইম্পোজ করে সুপার ইম্পোজ করলে কি কি ঘটনা ঘটে। একটা দুটো কোলিনিয়ার ওয়েভ গিয়ে সুপার ইম্পোজ করলে কি হবে, আর এরকম একটা পারপেন্ডিকুলার ওয়েভ, দুটো পারপেন্ডিকুলার ওয়েভ কোনো একটা জায়গায় গিয়ে সুপার ইম্পোজ করলে কি হবে সেই সুপারপজিশন অফ অসিলেশন। হ্যাঁ বলো। বলছে স্ক্রিন শো করছে না। স্ক্রিন তুমি একবার এক কাজ করো, তুমি একবার এক্সিস্ট করে আবার ঢোকো, তোমার নেটের হচ্ছে নেট স্লো আছে সামথিং। বাকিরা কি দেখতে পাচ্ছো? প্রত্যুষা, রাজনন্দিনী সবাই দেখতে পাচ্ছো? হ্যাঁ, তাহলে তুমি একবার এক্সিস্ট করে নেটটাকে একবার রিফ্রেশ করে একবার ঢোকো, দেখতে পাবে। অর্পণ, ওকে ঠিক আছে, ওই জন্য একটু ওয়েট করে নিই 1 মিনিট। তো এটা হলো আমাদের এই সুপারপজিশন অফ অসিলেশনস, আমরা কিন্তু এগুলো পড়বো, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা যদি ওয়েভ লিনিয়ারলি গিয়ে অসিলেট সুপারপোজ করে তাহলে কি ঘটনা ঘটবে, আর দুটো পারপেন্ডিকুলার ওয়েভ যদি সুপার ইম্পোজ করে তাহলে কি ঘটনা ঘটবে, এগুলো আমরা এই সুপারপজিশন অফ অসিলেশন এই চ্যাপ্টারে পড়বো। অর্পণ দেখা যাচ্ছে এবার? অর্পণ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে। আর থার্ড চ্যাপ্টারে আমরা ওয়েভস, ডিফারেন্ট টাইপস অফ ওয়েভস পড়বো। অর্থাৎ যে বিভিন্ন রকম ওয়েভ হয়, স্টেশনারি ওয়েভ, প্রোগ্রেসিভ ওয়েভ। স্টেশনারি ওয়েভ কি, প্রোগ্রেসিভ ওয়েভ কি, তাদেরকে কি ইকুয়েশন দিয়ে লেখা হয়, তাদের এনার্জি কত হতে পারে, তাদের এগুলো আমরা ওয়েভস চ্যাপ্টারে পড়বো, থার্ড চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স। জিওমেট্রিক্যাল অপটিক্স এটা হলো আমাদের 4th চ্যাপ্টার। এই জিওমেট্রিক্যাল অপটিক্সে আমরা এই যে লাইট যখন প্রোপাগেট করে, আমরা জানি যে লাইট রেক্টিলিনিয়ার প্রোপাগেট করে, সরল রেখায় লাইট প্রোপাগেট করে। তো লাইট যদি সরল রেখায় প্রোপাগেট করে তাহলে সরল রেখা বরাবর প্রোপাগেট করলে লাইটের কিছু প্রপার্টি শো করে, কিছু প্রিন্সিপাল, ফার্মেটস প্রিন্সিপাল আছে, লাইটের কিছু লস অফ রিফ্লেকশন, রিফ্রাকশন আছে, হ্যাঁ, ফেরিক্যাল সারফেসে একরকম, লেন্সের ক্ষেত্রে একরকম, সেগুলো আমরা এই জিওমেট্রিক্যাল অপটিক্স চ্যাপ্টারে পড়বো। এই চারটে মিলে হচ্ছে আমাদের ওয়েভস পোর্শনটা আছে, ঠিক আছে। এবার কোশ্চেন প্যাটার্নটাও বলে দিই, যে আমাদের যে 75 মার্কসের কোশ্চেন হয় তার আগে একটা সিলেবাসটা বলে দিই। তাহলে এটা হলো ওয়েভস এর পোর্শন। আর হচ্ছে অপটিক্সে আমরা 3 জিনিস পড়বো। অর্থাৎ অপটিক্স মানে এই যে লাইট, তোমরা শুনে আসছো যে লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অর্থাৎ লাইটের দুটো প্রপার্টি আছে। লাইট এখানে এগুলোতে পড়ছি, লাইট যখন সরল রেখায়, এই ওয়েভসে পড়ছি লাইট সরল রেখা বরাবর প্রপাগেট করছে, ঠিক আছে। আর এই অপটিক্সে আমরা লাইটের ওয়েভ নেচার পড়বো। অর্থাৎ লাইটের দুটো নেচার থাকে, ডুয়েল নেচার অফ লাইট। অর্থাৎ লাইট কখনো পার্টিকেলের মতো বিহেভ করে, যেটা আমরা মডার্ন ফিজিক্সে পড়বো। অর্থাৎ আমাদের একটা যেটা টপিক আছে, আর একটা পেপার আছে মডার্ন ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্স পড়বো এখানে। ওখানে আমরা দেখবো যে লাইট আবার পার্টিকেলের মতো বিহেভ করে। অর্থাৎ লাইট কনসিস্ট অফ কোয়ান্টাম পার্টিকেলস। অর্থাৎ লাইট কোয়ান্টাম পার্টিকেল দিয়ে তৈরি হয়, যে কোয়ান্টাম অফ পার্টিকেলকে বলা হচ্ছে ফোটন পার্টিকেল। অর্থাৎ লাইট ফোটন পার্টিকেল দিয়ে তৈরি, সেটা আমরা কোয়ান্টাম মেকানিক্সে পড়বো। আর আমরা এখানে যেটা পড়বো অপটিক্সে, সেখানে লাইটের আমরা ওয়েভ নেচারটা পড়বো। অর্থাৎ লাইট যে একটা তরঙ্গ ওয়েভ, সেই ওয়েভ হওয়ার জন্য লাইটের কিছু প্রপার্টি আছে, কিছু ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টি আছে। 3টে প্রপার্টি আমরা এখানে পড়বো, ওয়েভ নেচারের জন্য আসা 3টে প্রপার্টি এখানে পড়বো। 1 নম্বর আমরা পড়বো, মানে এখানে 5 নম্বর চ্যাপ্টার হচ্ছে অ্যাকচুয়ালি, সেটা পড়বো ইন্টারফিয়ারেন্স অফ লাইট। ইন্টারফিয়ারেন্স অফ লাইট, অর্থাৎ ইন্টারফিয়ারেন্স যার বাংলা হচ্ছে ব্যতিচার, লাইটের ব্যতিচার, আলোর ব্যতিচার, ইন্টারফিয়ারেন্স অফ লাইট। অর্থাৎ লাইট যখন, অর্থাৎ দুটো আলাদা অ্যাম্পলিটিউডের লাইট, তাদের ফ্রিকোয়েন্সি এক হতে পারে,
কিন্তু একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকবে। অ্যাম্পলিটিউড এক বা আলাদা হতে পারে, কিন্তু দুটো লাইট ওয়েভ তাদের মধ্যে যদি একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকে, তারা যখন সুপার ইম্পোজ করে তখন সেখানে কি হয়, অল্টারনেটিভ ব্রাইট মানে উজ্জ্বল আলোর পটি, ব্রাইট ব্যান্ড এবং ডার্ক ব্যান্ড আমি দেখতে পাই। অল্টারনেটিভ ব্রাইট ব্যান্ড, ডার্ক ব্যান্ড এরকম দেখতে পাই। এগুলো ফ্রিঞ্জ বলে, ইন্টারফারেন্স ফ্রিঞ্জ প্যাটার্ন দেখতে পাই। এইগুলো আমরা ডিটেলসে ইন্টারফারেন্স অফ লাইটে পড়াশোনা করব। 4 নম্বরে আমরা ডিফ্রাকশন অফ লাইট করব। ডিফ্রাকশন অফ লাইট হলো লাইটের ওয়েভ নেচারের একটা সেকেন্ড প্রপার্টি, যে প্রপার্টির জন্য লাইট যখন একটা সরু ছিদ্রের মধ্যে দিয়ে যায় তখন লাইট ওয়েভ যাচ্ছে, সরু ছিদ্রের মধ্যে যাওয়ার সময় লাইট ওয়েভ বেঁকে যায়। এই যে লাইট ওয়েভ এভাবে গেল কোন একটা হোল বা স্লিটের মধ্যে যাওয়ার সময় লাইট এভাবে বেঁকে গেল, বেঁকে প্রপাগেট করলো, দ্যাট ইজ বেন্ডিং অফ লাইট বাই শার্প স্লিট। এই লাইটের বেঁকে যাওয়ার জন্য এই লাইটের মধ্যে একটা পাথ ডিফারেন্স তৈরি হয়, তার জন্য এরা আবার যখন লাইট গুলো বেঁকে গিয়ে যখন সুপার ইম্পোজ করে তখন সেখানে আবার ডার্ক ব্রাইট ব্যান্ড তৈরি হয়, যেগুলোকে আমরা ডিফ্রাকশন প্যাটার্ন বলে থাকি। সো এই ডিফ্রাকশন অফ লাইট অর্থাৎ লাইটের এই যে বেঁকে যাওয়ার যে প্রপার্টি, বেন্ডিং অফ লাইট বাই সাম শার্প অবস্ট্যাকল, দিস প্রপার্টি ইজ কল্ড ডিফ্রাকশন অফ লাইট। তো এগুলো আমরা ইলাবোরেটলি সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন, ডাবল স্লিট ডিফ্রাকশন, ফ্রনহোফার ডিফ্রাকশন, ফ্রেনেল ডিফ্রাকশন, এগুলো এই চ্যাপ্টারে পড়বো। আর লাস্ট চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে পোলারাইজেশন অফ লাইট। পোলারাইজেশন অফ লাইট এটা আমরা 7th চ্যাপ্টার, আমাদের লাস্ট চ্যাপ্টার। সেখানে লাইটের যে থার্ড প্রপার্টি, অর্থাৎ লাইট কি হয়, লাইটের মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, একটা ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট থাকে। এই যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এরা একে অপরের সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলারলি ভাইব্রেট করে। তার জন্য অর্থাৎ এরকম ভাবে, ধরো এইদিকে ইলেকট্রিক ফিল্ড, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, এরা মিউচুয়ালি ভাইব্রেট করে এরকম একটা ওয়েভ তৈরি করে, যে ওয়েভটা মিডিয়ামের মধ্যে দিয়ে প্রপাগেট করে, যেটাকে ওয়েভ ভেক্টর দিয়ে লেখা হয়। লাইটের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোই থাকে, কিন্তু আমরা যে বিভিন্ন রকম কালার দেখতে পাই, ধরো গাছের পাতার কালার সবুজ, গ্রিন, সকালে ওঠা সূর্যের কালার তোমার রেড, বা আকাশের কালার ব্লু, এই যে ডিফারেন্ট কালার বিভিন্ন অবজেক্টের কালার গুলো দেখতে পাই, তার পেছনে কারণ হচ্ছে লাইটের মধ্যে থাকা ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট। আর ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট গুলো আমাকে দেখতে সাহায্য করে। আমি যে বিভিন্ন কালার দেখি তার পেছনে কারণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট। ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট হেল্প আস টু ভিজুয়ালাইজ দ্য কালার অফ দ্য অবজেক্ট। বিভিন্ন অবজেক্টে যে কালার দেখতে পাই তার পেছনে কারণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো এই ইলেকট্রিক ফিল্ডের আবার দুটো কম্পোনেন্ট থাকে। ইলেকট্রিক ফিল্ড গুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, এটা যদি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা হয়, এটা যদি প্রপাগেশন ভেক্টরটা হয়, ইলেকট্রিক ফিল্ডের এরকম প্যারালাল কম্পোনেন্ট থাকে, আর এই খাতার প্লেনের সাথে এই গোল গোল, এই গোল গোল গুলো হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। আর ইলেকট্রিক ফিল্ডের দুটো কম্পোনেন্ট থাকে, একটা ই প্যারালাল, আর এই গোল গোল গুলো দেখছো এগুলো হচ্ছে ই পারপেন্ডিকুলার। ই প্যারালাল কম্পোনেন্ট গুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এই বোর্ডের সঙ্গে শুয়ে থাকা প্যারালাল কম্পোনেন্ট, আর ই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট গুলো হচ্ছে এই প্লেনের সাথে, বোর্ডের প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ঢুকে থাকা কম্পোনেন্ট। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের দুটো কম্পোনেন্ট থাকে এবং এরা র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে। অর্থাৎ তুমি যদি এদের ছবিতে দেখো তাহলে তুমি দেখতে পাচ্ছ যে একটা প্যারালাল একটা পারপেন্ডিকুলার, এবং এই ওরিয়েন্টেশনটা র্যান্ডমলি হয়। অর্থাৎ একটা পয়েন্টের রেসপেক্টে দেখলে আমরা দেখতে পাবো এরকম করে র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে। ইলেকট্রিক ফিল্ড গুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে। এখন এই ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট গুলো যেহেতু র্যান্ডমলি ওরিয়েন্টেড আছে, তাই নর্মাল লাইটকে আনপোলারাইজড লাইট বলে। তো তুমি যদি যে কোনো একটা কম্পোনেন্টকে ব্লক করে দাও, ধরো পারপেন্ডিকুলার কম্পোনেন্টটাকে ব্লক করে দিলে, তাহলে তুমি এই বোর্ডে সব ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট গুলোকে একই প্লেনে পেয়ে গেলে। আর যদি তুমি প্যারালাল কম্পোনেন্ট গুলোকে ব্লক করে দিলে, তাহলে সব বোর্ডের সাথে পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট গুলোকে পেয়ে গেলে। এইভাবেই যদি ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট গুলোকে একই প্লেনে আনা হয়, সেই প্রপার্টিটাকে বলা হচ্ছে পোলারাইজেশন অফ লাইট। ওকে, পোলারাইজেশন অফ লাইট মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলোকে একই প্লেনে নিয়ে আসা। ওকে, তো সেগুলো আমরা ডিটেলসে পড়বো, পোলারাইজেশন কি, তার প্রপার্টি কি, এগুলো আমরা পোলারাইজেশন অফ লাইটে পড়বো। ঠিক আছে, তো এই হলো আমাদের 7টা চ্যাপ্টার। এই 7টা চ্যাপ্টার নিয়ে আমাদের ওয়েভস এন্ড অপটিক্স এই সিলেবাসটা তৈরি হচ্ছে। এখানে ছোট্ট করে আমি যদি নাম্বার ডিভিশনটা একটু বলে দিই, তাতে এই যে 75 মার্কসের যে পেপার থাকবে, প্রথমে তোমাকে 5টা কোশ্চেন করতে হবে। অর্থাৎ গ্রুপ এ যেটা থাকবে সেখানে তোমাকে 5টা কোশ্চেন করতে হবে। প্রত্যেকটা কোশ্চেন 3 নম্বর করে থাকবে, 5 3 15 নম্বর। ঠিক আছে, কোথায় কত আসবে বলে দেবো। গ্রুপ বি এবং গ্রুপ সি যেটা আছে, গ্রুপ বি থেকে অ্যাটলিস্ট একটা করতেই হবে, অর্থাৎ 1x12 তোমাকে করতেই হবে। গ্রুপ সি থেকেও অ্যাটলিস্ট একটা করতেই হবে। ওকে, আর বাকি এই দুটো গ্রুপ থেকে আরো তোমাকে 3টে কোশ্চেন করতে হবে। এই দুটোকে মিলে যেখান থেকে খুশি তোমার পছন্দ অনুসারে করতে পারবে।
3 × 12 36 আরো এক্সট্রা করতে হবে। তার মানে তোমাকে 5টা কোশ্চেন করতে হচ্ছে, 5 × 12 60 60 আর 5 × 3 = 15 15 60 + 15 = 75। এবার বলে দিই, এই গ্রুপ এতে 5 নম্বরের এই 3 নম্বরের যে 5টা কোশ্চেন করতে হবে, এখানে 8টা কোশ্চেন থাকবে, 8টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। তার মধ্যে তুমি এই 8টা কোশ্চেনের মধ্যে তুমি পাবে ওয়েভস থেকে পাবে 4টে, আর অপটিক্স থেকে পাবে 4টে। ওয়েভস থেকে আর অপটিক্স থেকে 4টে করে পাবে। তার মধ্যে তোমাকে 5টা করতে হবে, হয়ে গেল। গ্রুপ বিটা সম্পূর্ণভাবে থাকবে ওয়েভস এর মানে অসিলেশন, ওয়েভস এন্ড অসিলেশন পোর্শন নিয়ে গ্রুপ বি। গ্রুপ বিটা সম্পূর্ণ হবে ওয়েভস, আর গ্রুপ সিটা সম্পূর্ণ হবে অপটিক্স। ওকে, বোঝা গেল? তাহলে গ্রুপ এ তে যে কোশ্চেন গুলো থাকছে তার মধ্যে 4টে ওয়েভস, 4টে অপটিক্স। গ্রুপ বি তে সবকটা কোশ্চেন, অর্থাৎ গ্রুপ বি তে তোমাকে একটা করতে হচ্ছে, 4টে কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন করতেই হবে, 4টে কোশ্চেনই হচ্ছে ওয়েভস থেকে থাকবে। গ্রুপ সি তেও 4টে কোশ্চেনই ওয়েভস থেকে থাকবে, এই অপটিক্স থেকে থাকবে। গ্রুপ সি সম্পূর্ণভাবে অপটিক্স থাকবে, 4টে কোশ্চেন, তার মধ্যে একটা করতেই হবে। আর এই ওয়েভস আর অপটিক্স মিলে গ্রুপ বি আর গ্রুপ সি থেকে আরো যে 3টে করতে হবে, টোটাল 5টা করতে হবে। সেই 3টে তুমি তোমার পছন্দ অনুসারে করতেই পারো, যেটা তোমার সহজ লাগলো সেটা অনুসারে তুমি করলে, সেটাতে কোনো রেস্ট্রিকশন নাই। শুধু আমি বুঝতেই পারছি আমাকে সব পোর্শনটাই পড়তে হবে বা কি করতে হবে সেটা পরে বলবো। আপাতত আমরা সিরিয়াসলি পড়বো, কারণ আমাকে তো সবই জানতে হচ্ছে। এই হলো কোশ্চেন প্যাটার্ন। চলো আমরা আজকে স্টার্ট করে দেবো আমাদের ফার্স্ট চ্যাপ্টার অসিলেশন স্টার্ট করবো, সিম্পল হারমোনিক মোশনটা আজকে স্টার্ট করবো। তার আগে আরেকটা জিনিস বলে দিই, এটা বললাম যে আমার পড়ার টেকনিক হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার শুরু হওয়ার আগে আমি নোট দিয়ে দেবো, সেই নোটটা তোমরা প্রিন্ট বার করে নেবে। কারণ আমি বারবার বলি সবাইকে, বারবার আগের সেমিস্টারে যারা সেমিস্টার 5 এবার দিল, আমার 85টা স্টুডেন্ট ছিল, 85 জনকেই বলেছিলাম ডে 1 থেকে যে তোমরা অবশ্যই নোটগুলো যখনই দেবো প্রত্যেকটা চ্যাপ্টার স্টার্ট হওয়ার আগে নোট দেবো, নোটটাকে পিডিএফ বার করে নেবে, সরি পিডিএফই দেবো, মানে তোমরা জেরক্স কপি বার করে নেবে। তাহলে কি হবে, তো অনেক স্টুডেন্ট আছে তারা হয়তো এখন পড়ছে না, তারা ভাবছে পরে সাজেশন থেকে শুধু সাজেশন গুলো করবো, আমার পাস করলেই হবে, কিন্তু সে বাবু নোটগুলোকে করে রাখেনি। লাস্টে কি হয়, লাস্টে সবাই, মানে সবাই হয়নি, ধরো 85টা 85টা স্টুডেন্ট ছিল, তার মধ্যে 70 জনই আমার কথা শুনেছিল, ধরো 15 জন শোনেনি। সেই 15 জন কি হয়েছে, লাস্ট মুহূর্তে স্যার এই নোট দেন ওই নোট দেন, তারা র্যান্ডম হয়ে পড়েছে। সেদিন আমি সাজেস্ট করবো এরকম লাস্ট মুহূর্তে পরীক্ষার সময় র্যান্ডম হওয়ার থেকে কিছুই না, একটা ধরো ফার্স্ট এইটা ধরো 10 পাতার নোট হলো, 10টা পেজ তুমি জেরক্স করে রেখে দাও তোমার কাছে। তুমি এখন প্রিপারেশন করতে নাই পারো, পরে করে নেবে, যখন তুমি সময় হলো আপ টু ডেট প্রিপারেশনটা করে নিলে। আপ টু ডেট করতে পারলে ভালো, জমিয়ে না রাখাই ভালো। কিন্তু ধরো অনেক সময় করতে পারলে না, তখন নোটটা পরে পড়ে নিতে পারবে। তোমার কাছে যদি নোটটা স্ট্যাগ হয়ে থাকে, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি সাজেশন দিলে সেই সাজেশনটা অ্যাটলিস্ট তুমি ভালোভাবে করে যেতে পারবে। সেই জন্য যখন যা নোট দেবো তখন অবশ্যই সেটাকে পিডিএফ করে নেবে, ঠিক আছে? এই হলো আমার বক্তব্য। চলো আমরা স্টার্ট করি আজকের আলোচনার বিষয় অসিলেশনস। কারো কিছু কোশ্চেন আছে সিলেবাস এবং প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন বা কিভাবে এগোবো বা এই নিয়ে কারো কোনো কোয়েরি থাকলে করে নাও, আমরা এবার সিলেবাসে ঢুকে যাবো নাহলে, ঠিক আছে? প্রীতি, অন্বেষা, রাজনন্দিনী, বোঝা গেছে, অর্পণ, সংযুক্তা, ঠিক আছে? বেশ, কোশ্চেন যখনই থাকবে কোশ্চেন করবে, আলোচনা করবে, জিনিসটা কোনো অসুবিধা থাকলে একবার না 100 বার জিজ্ঞেস করবে। ওকে, চলো আমরা স্টার্ট করি আমাদের ফার্স্ট চ্যাপ্টার, দ্যাট ইজ অসিলেশনস, চ্যাপ্টার 1। ওকে, অসিলেশনস আমরা আজকে যেটা করবো বা যেটা পড়বো সেটা হচ্ছে কি যে সিম্পল হারমোনিক মোশন, এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন, এটা আমরা আজকে স্টাডি করবো। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন কাকে বলে আমরা জানবো, হোয়াট ইউ মিন বাই সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনটা কি? ওকে, তো সিম্পল হারমোনিক মোশন হচ্ছে ভেরি সিম্পল জিনিস, যে যদি কোনো একটা অবজেক্টকে বা কোনো একটা বডি যদি একটা, অ্যাজ ফর এক্সাম্পল বলি, ধরো একটা সিম্পল পেন্ডুলাম আছে, তুমি সিম্পল পেন্ডুলামটাকে খুব স্মল অ্যাঙ্গেল টেনে ছেড়ে দাও,
এখানে টেনে ছেড়ে দিলে তাহলে কি দেখতে পাবে? তুমি দেখতে পাবে এই অবজেক্টটা একবার এখানে এলো, তারপর আবার এখানে ফিরে এলো, আবার এই দিকে গেল। এইভাবে ও বারবার কি হবে, টু অ্যান্ড ফ্রো মোশন শো করবে। এইভাবে যাবে, যখন এইদিকে গেল, ঠিক আছে, আবার এখানে ফিরে এলো, আবার এইভাবে গেল, এখানে ফিরে এলো। বা তুমি যদি একটা স্প্রিং এর কথা বলো, কেন হয় আমি ডেফিনেশনে পরে বলছি। একটা এরকম একটা অবজেক্ট আছে, মাস আছে, একটা স্প্রিং আছে, স্প্রিংটাকে তুমি এখানে একটা ফোর্স দিয়ে টেনে ছেড়ে দাও, তুমি দেখবে এই মাসটা একবার এইদিকে যাবে, আবার এইদিকে আসবে, আবার এইদিকে যাবে, এইদিকে আসবে, সরলরেখা বরাবর। ওকে, যদি কোনো একটা মোশন এমন হয় যেখানে কোনো একটা বডি বা কোনো একটা অবজেক্ট কি হয়, একটা স্ট্রেট লাইন বরাবর সামনের দিকে পেছনের দিকে, ওকে, একটা পিরিয়ডিক মোশন শো করে, এবং যদি এই অবজেক্টটার উপরে যে বডিটা পিরিয়ডিক মোশনটা শো করবে সেই অবজেক্টটার উপরে একটা ফোর্স কাজ করে যেটা ওকে আগের অবস্থায় নিয়ে আসার চেষ্টা করে, তাহলে তুমি একে এইদিকে ডিসপ্লেস করলে, তখন এই স্প্রিংটা ওকে এইদিকে একটা ফোর্স দেবে, বা এটাকে তুমি এইদিকে ডিসপ্লেস করলে এইদিকে একটা ফোর্স কাজ করবে, যেটাকে বলা হয় রেস্টোরিং ফোর্স। এই যে অপোজিট ডিরেকশনে তুমি যেদিকে ওকে ডিসপ্লেস করেছো তার অপোজিট ডিরেকশনে একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সটাকে বলা হয় রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্স, তাহলে রেস্টোরিং ফোর্স সবসময় চাইবে, অর্থাৎ অবজেক্টের উপরে একটা রেস্টোরিং ফোর্স কাজ করবে যেটা ওকে আগের অবস্থায় নিয়ে আসার চেষ্টা করবে, এবং যে রেস্টোরিং ফোর্সটা একটা পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্ট বরাবর কাজ করবে, এবং সেই রেস্টোরিং ফোর্সটা ও ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল হবে। অর্থাৎ এখানে এই রেস্টোরিং ফোর্সটা যদি এফ হয়, আর একে যদি আমি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এক্স ডিস্টেন্স ডিসপ্লেস করি, তাহলে এই ফোর্সটা সবসময় কি হবে, এক্স এর সাথে প্রপোর্শনাল হবে, এবং নেগেটিভ সাইনটা এটা রিপ্রেজেন্ট করছে যে যেদিকে ডিসপ্লেস করব ফোর্সটা তার অপোজিট ডিরেকশনে কাজ করবে। তাহলে কোনো একটা বডি যদি এরকম একটা মোশন এক্সিকিউট করে, একটা স্ট্রেট লাইন বরাবর যদি মুভ করে 2 and 4, যাতে করে ওর উপরে যে রেস্টোরিং ফোর্সটা কাজ করছে যেটা একটা নির্দিষ্ট ফিক্স পয়েন্ট বরাবর কাজ করবে, এবং যেটা ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল হবে। ওকে, এই পয়েন্ট থেকে যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেই ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল হবে বা ডিস্টেন্সের সাথে প্রপোর্শনাল হবে, তখন সেই বডির এই মোশনটাকে আমরা বলে থাকি সিম্পল হারমোনিক মোশন। আর সিম্পল হারমোনিক মোশন হতে গেলে তিনটে ক্যারেক্টারিস্টিক হতে হবে। এক নম্বর হচ্ছে দ্য মোশন ইজ পিরিয়ডিক, দ্য মোশনটাকে পিরিয়ডিক হতে হবে, দ্য মোশন ইজ পিরিয়ডিক, পিরিয়ডিক হতে হবে এন্ড লিনিয়ার হতে হবে। মানে লিনিয়ার মানে কি, তুমি ধরো একটা অনেকটা অ্যাঙ্গেল টেনে ছেড়ে দিয়েছো, এগুলো ধরো এইভাবে করছে, তার সঙ্গে এগুলো দুলছে, মানে এইভাবে হচ্ছে প্লাস এরকম মোশন হচ্ছে, এরকম মোশন থাকলে হবে না, মোশনটা একদম লিনিয়ার, স্মল অ্যাঙ্গেল অসিলেশন হতে হবে, এভাবে যাবে এইভাবে আসবে, বা এখানে গেলে এরকম করে যাবে আসবে যাবে আসবে। এবং এই যে মোশনটা বারবার যদি একই পাথ ফলো করে নির্দিষ্ট সময় অন্তর অন্তর, ও দেখো এইভাবে গেল আবার এখানে ফিরে এলো, আবার এইভাবে গেল এখানে ফিরে এলো, একই পাথ বারবার ট্রাভেল করছে, এটাকে বলে পিরিয়ডিক মোশন। অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি একই পাথ ফলো করে, দ্য মোশন ইজ সেড টু বি পিরিয়ডিক মোশন। ওকে, এবং লিনিয়ার মানে এইভাবে লিনিয়ারলি ওর মোশনটা হচ্ছে, বা এখানে হলে এইভাবে লিনিয়ারলি হচ্ছে, এইভাবে অসিলেট বা এটা এইভাবে করতে করতে এরকম 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 অসিলেট হবে না। ওকে, তাহলে সিম্পল হারমোনিক মোশনের মেন ক্যারেক্টারিস্টিক হচ্ছে দ্য মোশন ইজ পিরিয়ডিক এন্ড লিনিয়ার হতে হবে। আর 2 নম্বর হচ্ছে এই যে যখন তুমি ডিসপ্লেস করবে, সঙ্গে সঙ্গে যেদিকে ডিসপ্লেস করছো তার অপোজিট ডিরেকশনে একটা ফোর্স কাজ করে যেটাকে রেস্টোরিং ফোর্স বলে, যে রেস্টোরিং ফোর্সটা অবজেক্টটাকে তার আগের অবস্থায় মানে ইকুইলিব্রিয়াম পজিশনে নিয়ে আসার চেষ্টা করে। এটাকে যখন ডিসপ্লেস করলে, যদি তুমি এইদিকে ডিসপ্লেস করো, এইদিকে রেস্টোরিং ফোর্সটা কাজ করবে, আর যেদিকে তুমি ডিসপ্লেস করবে তার অপোজিট ডিরেকশনে এই রেস্টোরিং ফোর্সটা কাজ করবে, এবং এই রেস্টোরিং ফোর্সটা হবে এই যতটা তুমি ইকুইলিব্রিয়াম থেকে যে পরিমাণ ডিসপ্লেস করলে সেই ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল। অর্থাৎ 2 নম্বর ক্যারেক্টারিস্টিক হচ্ছে দ্য ফোর্স অ্যাক্টিং অন ইট, দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি বা অন ইট ইজ প্রপোর্শনাল। ইজ প্রপোর্শনাল লেখার দরকার নেই, এগুলো জাস্ট বুঝো, প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট, এগুলো নোটে লেখা আছে, তাহলে বোঝাচ্ছি আর কি, ইজ প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট। আর এই মোশনটা অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস সাম ফিক্সড পয়েন্ট ইন ইটস পাথ। অর্থাৎ এই যে তুমি এই দিকে ডিসপ্লেস করছো, এই ফোর্সটা সবসময় ধরো এই যেটা ইকুইলিব্রিয়াম পজিশন, সেই ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে কাজ করবে, আবার যখন এই দিকে আসবে তখন আবার এই ফিক্স পয়েন্ট এই দিকে তখন ফোর্সটা কাজ করবে। অর্থাৎ আমি এটা বলতে চাই, যখন তুমি এই দিকে ডিসপ্লেস করলে তখন ফোর্সটা এইদিকে কাজ করবে, আবার যখন এই দিকে আসবে তখন ফোর্সটা আবার এইদিকে কাজ করবে, মানে একটা ফিক্স পয়েন্টের দিকে এই ফোর্সটা মোশন, এই মোশনটা সবসময় একটা সাম ফিক্স পয়েন্টের দিকে কাজ করবে। অর্থাৎ দ্য মোশন ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস সাম ফিক্স পয়েন্ট।
ওকে, অর্থাৎ এইদিকে ডিসপ্লেস হলে মোশনটা বা রেস্টোরিং ফোর্সটা এদিকে কাজ করবে এই ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে, আর এইদিকে যখন ডিসপ্লেস হবে তখন ফোর্সটা এদিকে কাজ করবে। এখানে যেমন এইদিকে যখন ডিসপ্লেস হবে ফোর্সটা তখন এইদিকে কাজ করবে, এই যখন এইদিকে ডিসপ্লেসড হবে ফোর্সটা তখন এইদিকে কাজ করবে। অর্থাৎ দ্য মোশন ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস সাম ফিক্স পয়েন্ট। এটা লিখছি না, দ্য মোশন ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস সাম ফিক্স পয়েন্ট। এই তিনটে ক্যারেক্টারিস্টিক যদি থাকে towards some fixed point on its path, এর পাথে একটা ফিক্স পয়েন্ট বরাবর কাজ করবে। এই তিনটে ক্যারেক্টারিস্টিক যদি থাকে তখন সেই মোশনকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলে থাকি। দেন দ্যাট মোশন ইজ সেড টু বি সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, তাহলে সিম্পল হারমোনিক মোশন তোমাকে এখন ডেফিনেশন দেবে না, কারণ এটা বাচ্চাদের ডেফিনেশন, বাচ্চা ছোটবেলায় জিজ্ঞেস করে সিম্পল হারমোনিক মোশন কাকে বলে। তোমাকে যেটা দেবে সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখতে দেবে, যেটা আমি এখন লিখে দেখাবো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, এবং তারপরে তার সলিউশন বার করতে দেবে। ওকে, তারপর তার সলিউশন বার করতে দেবে। চলো, সিম্পল হারমোনিক মোশন কাকে বলে আমরা কি শিখলাম। আমরা প্রথমে জানলাম যে সিম্পল হারমোনিক মোশন হচ্ছে একটা পিরিয়ডিক মোশন এবং এটা একটা লিনিয়ার মোশন, এটা 2 and 4th মোশন স্ট্রেট লাইন বরাবর হয়, এবং এটা যখন হয় তখন একটা রেস্টোরিং ফোর্স কাজ করে, যে রেস্টোরিং ফোর্সটা সবসময় একটা ফিক্স পয়েন্টের দিকে কাজ করে, এবং যে ফোর্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্সের সাথে প্রপোর্শনাল হয়, আর এই মোশনটা সবসময় একটা ফিক্স পয়েন্ট বরাবর কাজ করে। এবার আমরা এই ধরনের মোশনকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলে থাকি। যেমন হচ্ছে পেন্ডুলামের মোশন হতে পারে, স্প্রিং মোশন হতে পারে। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা আমাদের কোশ্চেনে আছে যে অবটেন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লেখো এবং তারপর সেখান থেকে তার সলিউশন বের করো। তো চলো এবার আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করি এবং তার সলিউশন বের করি। তো আপাতত সিম্পল হারমোনিক মোশন কি সেটা আমরা একটু বুঝতে পেরেছি, তাই তো প্রীতি? বোঝা যায় মোটামুটি? তো এটা কোশ্চেন জিজ্ঞেস করে না, যেটা দেয় পরীক্ষা দিয়ে সেটা এটা। কিন্তু এটা বার করতে গেলে ডেফিনেশনের নলেজটা দরকার। The differential equation of simple harmonic motion, simple harmonic motion এর differential equation। তো আমি ধরে নিচ্ছি একটা পার্টিকেল, ধরো মাস হলো m, সেটা সিম্পল হারমোনিক মোশন শো করছে। ধরো একটা স্পিন হতে পারে, তাহলে এরকম একটা স্পিনই ধরে নিলাম, বা যে কোনো একটা ধরে নিতে পারি। এখানে m একটা মাস, ওকে, সেটা ধরো সিম্পল হারমোনিক মোশন শো করছে, এদিকে যাচ্ছে এদিকে আসছে, এবার সিম্পল হারমোনিক মোশন শো করছে, এর মাস হচ্ছে m। এবং আমি ধরে নিচ্ছি at an instant of time, যে কোনো সময়ে ওর ধরো x পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে, মানে ওর মধ্যে একটা অ্যাক্সেলারেশন তৈরি হয়েছে d2x dt স্কয়ার। যে কোনো সময় ধরো এখান থেকে ধরো এখানে গিয়ে ও ধরো x পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে, ওকে, এবং যে কোনো at any instant of time এ ওর অ্যাক্সেলারেশন হচ্ছে d2x dt স্কয়ার। তাহলে let at any time t, at any instant of time t, the acceleration of the বডিটার অ্যাক্সেলারেশন আমি ধরে নিলাম d2x dt স্কয়ার। যদি এই t টাইমে x পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয় তাহলে ওর যে অ্যাক্সেলারেশন হবে সেটা হবে d2x dt স্কয়ার, দ্যাট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য বডি। তাহলে ওই বডিটার উপরে এই অবজেক্টের উপরে বা বডিটার উপরে কত মাস কাজ করবে, মানে ওর মাস যদি m হয় তাহলে কত ফোর্স কাজ করবে। দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল, দ্য ফোর্স দেয়ারফর দ্য ফোর্স পরে কত হবে অ্যাক্টিং অন দ্য পার্টিকেল, এই পার্টিকেলটা বা এই বডিটার উপরে কত ফোর্স কাজ করবে বলতে পারবে? অন দ্য বডি অ্যাক্সেলারেশন কে মাস দিয়ে গুণ করলে আমরা ফোর্স পাই। তো যদি আমি এই অবজেক্টটাকে ডিসপ্লেস করি, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেস করি, এবং এটা যদি সিম্পল হারমোনিক মোশন শো করে, এবং যে কোনো টাইম t তে ওর যদি অ্যাক্সেলারেশন d2x dt স্কয়ার হয়, তাহলে ওর উপরে যে পরিমাণ ফোর্স কাজ করবে তার ভ্যালু হবে m d2x dt স্কয়ার। এটা হবে ওর ফোর্স, ওকে। তাহলে আমরা আবার জানি যে সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন থেকে আবার কি লিখতে পারি, যে ফোর্স, এই যে ফোর্সটা কাজ করছে অবজেক্টের উপরে, যে ফোর্সটা কাজ করছে এই ফোর্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল এবং অপোজিটলি ডাইরেক্টেড। অর্থাৎ যদি ইকুইলিব্রিয়াম পজিশনে রেসপেক্টে এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে অ্যাট অ্যান ইনস্ট্যান্ট অফ টাইমে যদি এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে সিম্পল হারমোনিক মোশনের ডেফিনিশন থেকে আমি লিখতে পারি যে এই ফোর্সটা হচ্ছে, এই যে ফোর্সটা দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল হবে এবং অপোজিটলি ডাইরেক্টেড। অর্থাৎ এইদিকে যদি ডিসপ্লেস করি তাহলে ফোর্সটা এইদিকে কাজ করবে।
তাহলে ফ্রম দ্য ডেফিনেশন অফ সিম্পল হারমোনিক মোশন আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি m d2x dt স্কয়ার ইজ প্রপোর্শনাল টু মাইনাস x। এটা তো বুঝতে পারলি কিনা? এগুলো মাইনাস x লিখতে পারি কি পারি না? পারি রাজনন্দিনী, আমরা লিখতে পারি প্রপোর্শনাল টু মাইনাস x। সংযুক্তা লেখা যায়, অর্পণ, ঠিক আছে? হ্যাঁ স্যার। প্রপোর্শনাল সাইন থেকে হ্যাঁ, আমরা লিখতে পারি m d2x dt স্কয়ার ইকুয়াল টু মাইনাস kx, যেখানে k হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, k ইজ এ কনস্ট্যান্ট, k হলো একটা কনস্ট্যান্ট। সেখানে আমরা ভাগ করে দিই, তাহলে m দিয়ে ভাগ করে দাও, তাহলে d2x dt স্কয়ার ইকুয়াল টু মাইনাস k বাই m ইনটু x, এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি। ওকে, that is equal to d2x dt স্কয়ার প্লাস k বাই m ইনটু x ইকুয়াল টু 0। এই যে k বাই m এটাকে একটা কনস্ট্যান্ট ওমেগা স্কয়ার দিয়ে ডিফাইন করা হয়, ওমেগা স্কয়ার। এটাকে দিস ক্যান বি রিটেন অ্যাজ d2x dt স্কয়ার plus omega square x equal to 0, where omega equal to omega square equal to k by m, so therefore omega equal to root over of k by m, omega equal to root over of k by m। এই যে ওমেগাটাকে, ওমেগাটা কনস্ট্যান্ট, k ও কনস্ট্যান্ট, মাস এটা কনস্ট্যান্ট, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। ওমেগা ইজ কল্ড দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। ওকে, এটাকে বলা হচ্ছে, দিস ইজ কল্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি, ইজ এ কনস্ট্যান্ট বাট ইট ইজ কল্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য পার্টিকেল of the body। যদি পার্টিকেল বলো তাহলে পার্টিকেল, আর বডি বলে বডি। এই যে ইকুয়েশনটা পেলাম d2x dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0, where omega equal to root over of k by m, this equation is said to be differential equation of simple harmonic motion। এটাকেই আমরা বলছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন of SHM, or the simple harmonic motion এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন d2x dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0, d2x dt square plus omega square x equal to 0. So this is the differential equation of simple harmonic motion. Okay. বোঝা গেল? বোঝা গেছে? তাহলে এটা তোমাকে প্রথমে যদি বলে যে রাইট ডাউন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, তখন তোমাকে লিখতে হবে, ফার্স্টে এটা দেখিয়ে তোমাকে দেখাতে হবে যে d2x dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0। বলো, এটা বোঝা গেছে? প্রীতি বোঝা গেছে? রাজনন্দিনী বোঝা গেছে? সংযুক্তা, অর্পণ বোঝা গেছে? অন্বেষা বোঝা গেছে? অন্বেষা, এবার আমরা যাই। হ্যাঁ স্যার, এবার আমরা ওকে, হ্যাঁ স্যার। বেশ। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এর সলিউশন বের করব। নাও উই আর গোইং টু ফাইন্ড আউট দা সলিউশন। ওকে, তাহলে এর সলিউশন অনেক ভাবে বের করা যায়, অনেকগুলো মেথড আছে। হ্যাঁ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার অনেক মেথড আছে। তো আমরা সেমিস্টার 1 এ অনেকে আমার কাছে 3 and 4 এ অনেকে পড়েছো, সেখানে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করার অনেকগুলো মেথড শিখেছিলাম। ট্রায়াল সলিউশন মেথড দিয়ে করা যায়। আমরা 4টে রুটস আলোচনা করেছিলাম, একটু মনে করিয়ে দিই। সেখানে আমরা পড়েছিলাম যে 4টে রুট বার করেছিলাম, m1 m2। এই যে রুট গুলো তারা কেমন ক্যাটাগরি হতে পারে, অর্থাৎ রুটের নেচার অনুসারে আমরা সলিউশন গুলো বার করেছিলাম। রুটস আর রিয়েল and distinct, roots are real and equal, roots are imaginary and different, roots are imaginary and equal, এগুলো আমরা ডিসকাস করেছিলাম। তো আমাদের অত আর মনে রাখার দরকার নেই, আমরা একটা জিনিস সিম্পলি ভাবে মনে রেখে দেবো। ফার্স্ট আমরা যে এটা পড়েছিলাম যে রুটস আর রিয়েল অ্যান্ড ডিফারেন্ট, তার ফর্মুলাটাই মনে রেখে আমরা এটা করে ফেলবো, ঠিক আছে? তো সেটাই আমরা একটু করে নিই। তো এর সলিউশনটা আমরা এখন বার করছি। তো সলিউশনটা কিভাবে বার করছি? বললাম যে সলিউশনটা অনেকভাবে বার করা যায়। there are so many methods to solve this, to find out the solution. ওকে, তো অনেকগুলো মেথড আছে। তো আমি তোমার মধ্যে দুটো মেথড তোমাদের দেখাচ্ছি, যেটা তোমাদের খুশি যেটা করতে পারো। আমার ওটা একটা মেথড আছে, আমি এখানে একটা মেথড দেখিয়ে দিচ্ছি, দুটো মেথডই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চয়েস ইজ ইওর, যে তুমি কি করবে। যেটা আমরা সেমিস্টার 2 তে যারা পড়েছিলে, যে মেথডটা শিখিয়েছিলাম, ওই মেথডটা সেমিস্টার 2 এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল ভেক্টরের সাথে, সেই মেথডটা করব। সলিউশন, সলিউশনটা করার সময় তাহলে আমরা যে ইকুয়েশনটা পেলাম একটু লিখে ফেলি।
d2x dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা আমরা এইভাবে করতে পারি যে ডি অপারেটর মেথডে আমরা করতে পারি। অর্থাৎ লেট আমরা এইভাবে লিখেছিলাম যে ডি dt দিস ইজ রিটেন অ্যাজ ক্যাপিটাল ডি, ইউজিং লিখতে পারি ইউজিং we get এক নাম্বার ইকুয়েশন ফ্রম বা ইউজিং ddt almost equal to d or the ddt কে d দিয়ে লিখে we get বা we can write down the equation 1 as we can write down equation 1 as অর্থাৎ এই d এটা হলো d অপারেটর মেথডে এই যে ddt এটাকে ক্যাপিটাল d আর d2 dt স্কয়ার কে ক্যাপিটাল d স্কয়ার এভাবে লেখা হয়। এইভাবে যদি লিখি ইকুয়েশন 1 কে তাহলে আমরা পাচ্ছি এটা হচ্ছে d স্কয়ার x প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0। এখান থেকে d স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0। ওকে, সো देयरफॉर এখান থেকে আমরা লিখতে পারি d স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। সো देयरफॉर d স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার এটা ডি স্কোয়ার কেন, মানে এটা তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে ওটা স্কোয়ার কেন করলো? এই যে dt কে d ক্যাপিটাল d লেখা হয় আর d2 d স্কয়ার এটাকে লিখবো d স্কয়ার। ওকে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d স্কয়ার। ঠিক আছে, তো এটা একটা তুমি মেথড করতে পারো। সো देयरफॉर এখানে d ইজ ইকুয়াল টু তাহলে কি পাবো, প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস ওমেগা স্কয়ার পাবো। ওকে, তাহলে d এর দুটো রুট পাবো। এটা মানে কি, এটা মানে যে প্লাস মাইনাস এই রুট ওভার অফ ওমেগা স্কয়ার মানে রুট ওভার অফ -1, এটা তুমি এভাবে লিখতে পারো রুট ওভার অফ -1 রুট ওভার অফ ওমেগা স্কয়ার। এই রুট ওভার অফ -1 এটাকে i বলে আর রুট ওভার অফ ওমেগা স্কয়ার হলে ওমেগা পাবো। তার মানে এখানে দুটো দুটো রুটস পাচ্ছি। কি রুটস আর m1 ইকুয়াল টু এটা হচ্ছে প্লাস i ওমেগা আর m2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস i ওমেগা। রুট পাচ্ছি প্লাস i ওমেগা মাইনাস i ওমেগা। এই জায়গাটুকু বুঝতে পারলে আরেকবার বলছি দেখো, এটা যে ডি অপারেটর মেথড, আমি দুটো মেথড দেখাবো, যেটা তোমাদের চয়েস সেটা তোমরা করবে পরীক্ষাতে। এটা ডি অপারেটর মেথড একটা ট্রায়াল সলিউশন মেথড, দুটোতেই তুমি নাম্বার পাবে। দুটোই একটু বুঝিয়ে দেবো। প্রথমে ডি অপারেটর মেথডটা করেছি কারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা যেহেতু ক্লাস সেমিস্টার 2 তে শিখেছিলাম, সেখানে আমরা ডি অপারেটর মেথডে এই যে ddt এটাকে ক্যাপিটাল ডি আর d2 dt স্কয়ার এটাকে ক্যাপিটাল d স্কয়ার দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এবার এটাকে d স্কয়ার x প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0, d স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0, x টাকে ভাগ করে দিলাম তাহলে d স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 দাঁড়ালো। d স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার তাহলে d ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস ওমেগা স্কয়ার। এটাকে আমরা জানি যে ইমাজিনারি নাম্বার i বলা হয়, i কে বলা হয় ইমাজিনারি নাম্বার, i মানে হচ্ছে রুট ওভার অফ -1। তো এটাকে আমি রুট ওভার অফ -1 ইনটু রুট ওভার অফ ওমেগা স্কয়ার করে দিলাম। রুট ওভার অফ -1 মানে হচ্ছে i, তাহলে d ইকুয়াল টু হলো প্লাস মাইনাস i আর রুট ওভার অফ ওমেগা স্কয়ার মানে হচ্ছে ওমেগা, তাহলে d ইকুয়াল টু প্লাস মাইনাস i ওমেগা। দুটো ভ্যালু, একটা প্লাস i ওমেগা একটা মাইনাস i ওমেগা, তাহলে এটা একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো রুট পাই, সেই রুট দুটোকে একটা m1 ধরলাম, i ওমেগা প্লাস i ওমেগাটাকে m1 ধরলাম আর m2 টাকে মাইনাস i ওমেগা ধরলাম। এবার জাস্ট একটু ছোট করে মনে করিয়ে দিই, আমরা সেমিস্টার 2 এ এরা পড়েছিল রাজনন্দিনী, তারপর সংযুক্তা, এরা ছিল আমাদের এও ছিল, প্রীতিও ছিল। সেখানে মনে আছে যে আমরা একটা রুট বলেছিলাম যে রুটস আর, এখানে রুটস আর দেখো ইমাজিনারি। তাহলে এটা জাস্ট একটু নোট ডাউন করে লিখে মনে করিয়ে দিই, পরীক্ষাতে লেখার দরকার নেই, আমি জাস্ট তোমরা ডাইরেক্ট লিখবে তার সলিউশন স্যার। তো সেখানে বলেছিলাম যে রুটগুলো যদি ইমাজিনারি হয়, অর্থাৎ একটা আছে আলফা প্লাস আই বিটা আর একটা রুট হচ্ছে আলফা মাইনাস আই বিটা, এর সাথে কম্পেয়ার করে আমি আলফা বিটাটা বার করে নেবো। আর এখানে কিছু নাই, মানে এখানে 0 আছে, আলফার ভ্যালু 0 আর বিটার ভ্যালু ওমেগা। এই রুটের সাথে কম্পেয়ার করে আমাদের সলিউশনটা কি ছিল মনে আছে? সলিউশন x, এখানে x পাবো, x ইকুয়াল টু কি ছিল আমাদের, ছিল তখন তো y ছিল, y ইকুয়াল টু e টু দি পাওয়ার, অ্যাকচুয়ালি ফর্মুলা y ছিল বলে আমরা এরকম লিখেছিলাম y ইকুয়াল টু e টু দি পাওয়ার আলফা x ইনটু c1 cos বিটা x প্লাস c2 sin বিটা x। ওকে, এরকম ফর্মুলাটা ছিল। কিন্তু এখানে তো আছে x, এখানে ডিপেন্ডেবল ভেরিয়েবলটা হচ্ছে x, তবে এখানে ফর্মুলাটা হচ্ছে x ইকুয়াল টু e টু দি পাওয়ার আলফা, এটা ডিপেন্ড করছে t এর উপর, e টু দি পাওয়ার আলফা t তো c1 cos বিটা t প্লাস c2 sin বিটা t। ওকে স্যার একটা কোয়েশ্চেন করব? হ্যাঁ বলো। বলছি স্যার আমরা তো এটা ধরে নিচ্ছি যে ডি ডিটিটাকে আমরা ডি বলে ডিনোট করছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এটা হচ্ছে ম্যাথমেটিক্সের অনুসারে। হ্যাঁ, এবারে যদি এটা মানে ডি ডিটির হোল স্কোয়ারটা তো মানে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার নয়, ওটা তো একটা আলাদা অপারেটর, মানে ওটা ডাবল ডেরিভেটিভটাকে তো বলা হয়। তাহলে এটাকে আমি কি করে স্কোয়ার অপারেটরে করতে পারছি, মানে ডিটাকে স্কোয়ার করলে ডি অপারেটর রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, তাহলে এটার কি করে আমি ওই ইয়েটা নিচ্ছি, মানে স্কোয়ার রুটটা তাহলে কিভাবে নিচ্ছি যদি ওটা ডি অপারেটর হয়? না মানে অ্যাকচুয়ালি two এখানে side- আমরা ডি অপারেটর মেথডটা তাহলে পুরোপুরি তোমাকে আবার বোঝাতে হবে। ঠিক আছে, আপাতত এটা জেনে রাখো যে ডিডিটি কে ক্যাপিটাল ডিডিটি এই যে অপারেটরটা, এটা যে ডি অপারেটর দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে ডি2 ডিটি স্কয়ার হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাকে ডি স্কয়ার অপারেটর দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা জাস্ট রিপ্রেজেন্টেশন, এখানে তো তোমার ম্যাথমেটিক্সটা কোনো চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ তুমি যখন অপারেট করবে তখন এখানে তুমি ডি2 ডিটি স্কয়ার দিয়ে করবে, এটাকে তুমি রিপ্রেজেন্ট করছো। ঠিক আছে, রিপ্রেজেন্টেশন ধরো একজনকে ধরো একজন অভিনয় করছে, তো শাহরুখ খান অভিনয় করছে। শাহরুখ খান যখন রব নে বানা দি জুড়ি করছে তখন ওকে রোমান্টিক হিরো সাজানো হচ্ছে। আবার শাহরুখ খানই যখন জওয়ান করছে তখন ওকে আবার একটা যখন প্রথম সিরিজটা আসছে সেখানে ওকে ভিলেন করা হচ্ছে। একটা নায়ক, একটা মানুষ, তাকে কখনো হিরো করা হচ্ছে, সাজানো হচ্ছে হিরো হিসাবে, কখনো তাকে ভিলেন করা হচ্ছে। ঠিক আছে, তো তা বলে কি তার সে কি চেঞ্জ হয়ে যাচ্ছে? তার ক্যারেক্টার সেম থাকছে, মানে সে যে মানুষটা শাহরুখ খানই থাকছে। এটা একটা রিপ্রেজেন্টেশন। অর্থাৎ ডি মানে যে ডিডিটি, যখন তুমি অপারেশন করবে তখন তোমাকে ডিডিটি নিয়ে অপারেশন করতে হবে, বা যখন তুমি ডি স্কোয়ার নিয়ে অপারেট করবে তখন যখন অপারেট করবে তখন ডি2 ডিটি স্কোয়ার নিয়ে অপারেট করবে। যখন তুমি রিপ্রেজেন্ট করছো এইভাবে, বুঝলো? তার মানে ফিজিক্স মানে স্কোয়ার হয়ে গেল মানে এটা স্কোয়ার হয়ে গেল, ডি স্কোয়ার হয়ে গেল, সেরকম নয়। যখন অপারেট করবে তখন ডি2 ডিটি স্কোয়ার এসে অপারেট করবে। মানে অভিনয়টা যখন করবে তখন শাহরুখ খান অভিনয় করবে, শাহরুখ খান হিরো হিসেবে অভিনয় করবে নাকি শাহরুখ খান ভিলেন হিসেবে অভিনয় করবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য সিনেমাটার উপর ডিপেন্ড করছে। কিন্তু করছে কে? করছে শাহরুখ খানই করছে, শাহরুখ খানকেই করতে হচ্ছে অভিনয়টা। তেমনি অভিনয় যখন অপারেশন হবে তখন ডি2 ডিটি স্কোয়ারই অপারেশন করবে। আমি এটাকে রিপ্রেজেন্ট করছি, রিপ্রেজেন্টেশন করছি। ঠিক আছে, মানে ডিডিটি কে ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি, ডি2 ডিটি স্কোয়ার কে ডি স্কোয়ার, ডি3 ডিটি কিউ কে আমার ডি3 ডি টু দি পাওয়ার 3 এই হিসেবে রিপ্রেজেন্ট করছি। ওকে, তারপরে এখানে ডি পাচ্ছি মানে কি, অ্যাকচুয়ালি ডিডিটি পাচ্ছি, ডিডিটিটার দুটো ভ্যালু পাচ্ছি, রুটের দুটো ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, এই হিসাবে এটাকে আপাতত, এটার পিছনে আরো ম্যাথমেটিক্স আছে, তো সেটা তো এখন বোঝানো যাবে না। আপাতত তুমি এটা জেনে রাখো ফর্মুলাটা, যে এখান থেকে এরকম ফর্মুলা করছে। এছাড়াও আমি একটা সহজ মেথড শেখাবো, ট্রায়াল সলিউশন মেথড শেখাবো, সেটা আরো সহজ। দুটো মেথডই শিখিয়ে রাখছি, কারণ যেহেতু এটা আমি সেমিস্টার 2 তে করিয়েছিলাম, সেই জন্য এটা আমি এখানে আরেকবার করিয়ে দিচ্ছি। তাই তো প্রীতি, রাজনন্দিনী? তো আপাতত এটা কোথা থেকে এলো, হ্যাঁ এই ফর্মুলা কোথা থেকে এলো সেটা এখন বোঝাতে গেলে অনেক সময় লাগবে, তো সেটা আমাদের বোঝানোর দরকার নেই। আমরা এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করবো, মানে ম্যাথমেটিক্সকে আমরা ফিজিক্সের সাহায্য নেবো, ম্যাথমেটিক্সের ফর্মুলাকে ডাইরেক্ট অ্যাপ্লাই করবো। তাও মোটামুটি আমি একটু মনে করিয়ে দিচ্ছি আগের সেমিস্টারের ব্যাপারগুলো। তো এখানে এটাকে সলভ করলে এই যে এরকম যদি রুট হয়, এখানে একটা রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট দিয়ে একটা ইমাজিনারি নাম্বার তৈরি হচ্ছে, সেটাকে কম্পেয়ার করে আলফা বিটা ভ্যালুটা বার করে নিতে হয়। আমরা ডিওয়াই ডিএক্স দিয়ে ফর্মুলাটা লিখেছিলাম, তো তখন ফর্মুলাটা ছিল y ইকুয়াল টু e টু দি পাওয়ার আলফা এক্স c1 cos বিটা x প্লাস c2 sin বিটা x, যেখানে ওয়াইটা ছিল ডিপেন্ডেবল ভেরিয়েবল আর এক্সটা ছিল ইন্ডিপেন্ডেবল ভেরিয়েবল। এখানে উল্টো, এখানে এক্স আর টি আছে, এক্স হচ্ছে ডিপেন্ডেবল ভেরিয়েবল আর টি হচ্ছে ইন্ডিপেন্ডেবল ভেরিয়েবল। তাহলে এক্স আর টি এর আকারে ফর্মুলাটা হচ্ছে x ইকুয়াল টু e টু দি পাওয়ার আলফা টি c1 cos বিটা টি প্লাস c2 sin বিটা টি। এবার আমরা এখানে আলফা বিটাকে কম্পেয়ার করে যে ভ্যালু পাবো, আলফা ভ্যালু হচ্ছে 0, অত কম্পেয়ার যদি করি তাহলে আলফা ইকুয়াল টু 0 আর বিটা ইকুয়াল টু ওমেগা। এই আলফা আর বিটা ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। আলফা বিটা ভ্যালু বসালে এক্স এর সলিউশনে কি দাঁড়াবে, এক্স ইকুয়াল টু কি দাঁড়াবে এখানে বসিয়ে দাও। তো দেওয়ার পর এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত হবে বলো, ই টু দি পাওয়ার 0 ইন্টু টি, ই টু দি পাওয়ার 0 ভ্যালু হয় 1, আর c1 cos বিটা ভ্যালু cos ওমেগা টি প্লাস c2 sin ওমেগা টি। বোঝা গেল? এখানে c1 c2 না ধরে আমি এখানে a b ধরবো, তাহলে আমার একটা সুবিধা হবে, a b। এর পেছনে কারণ আছে, c1 c2 ধরা যায়, a আর b ধরে নিলাম, কনস্ট্যান্ট দুটোকে c1 c2 না ধরে a b আর দ্য কনস্ট্যান্টস। x গুলো পেলাম a cos ওমেগা টি প্লাস b sin ওমেগা টি। এবার এই যে মাঝের এতটা স্টেপ, এই স্টেপ তোমাদেরকে এতটা স্টেপ করে দেখাবার দরকার নেই, এটা জাস্ট বোঝালাম, বুঝিয়েছি আগে, এটা জাস্ট মনে করিয়ে দিলাম আর কি। সেমিস্টার 2 এর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের চ্যাপ্টারটা একটু মনে করিয়ে দিলাম। সেখানে আমি এলাবোরেটলি বার করে দেখেছিলাম যেগুলো কোথা থেকে আসে, বাট এখানে তোমাদের দরকার নেই, এখানে জাস্ট তোমরা মনে রাখবে এর সলিউশনটা। অর্থাৎ একটা রুট যদি
m1 equal to i omega হয়, একটা যদি m2 equal to minus i omega হয়, তাহলে তার সলিউশন হচ্ছে x equal to a cos omega t plus b sin omega t। এটা আসে এই জায়গা থেকে, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস করবো, a আর b কনস্ট্যান্ট দুটোকে একটু সিম্পলিফাই করে নেবো। অর্থাৎ এখানে a কনস্ট্যান্টটাকে আমি a equal to ক্যাপিটাল a, অর্থাৎ আমরা যে সাইন a প্লাস b এর একটা ফর্মুলা আছে না, সাইন a প্লাস b equal to sin a cos b plus cos a sin b, তো এটাকে আমি সেই ফরম্যাটে আনতে চাইছি। ওকে, অর্থাৎ এখানে আমি a is equal to ক্যাপিটাল A সাইন থিটা বা সাইন ডেল্টা ধরে নেবো, আর b ইকুয়াল টু ক্যাপিটাল A cos ডেল্টা ধরে নেবো, ঠিক আছে। এই অবধি বুঝতে পেরেছো মোটামুটি? যদি এই সলিউশনটা কঠিন লাগে তাহলে আরেকটা মেথড শেখাবো, সেই মেথডটা আরো সহজ, সেটা করে নিতে পারো। এটাও যেহেতু একটা মেথড, তাই আমি দুটোই করাবো। এবার দেখো এই অবধি বুঝতে পেরেছো, তাহলে এই জায়গাটুকু একটু তোমাদের অড লাগতে পারে যারা নতুন আছো। যারা আমাকে সেমিস্টার 2 পড়েছে তাদের ক্ষেত্রে অতটা অড লাগবে না, আর যারা নতুন আছো তাদের জন্য আরেকবার বলে দিই যে এই যে দুটো রুট পাওয়া যায়, একটা রুটকে m1 ইকুয়াল টু প্লাস আই ওমেগা আর m2 ইকুয়াল টু মাইনাস আই ওমেগা, এটাকে m1 m2 অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে 4টে ফর্মুলা আছে। হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে 4টে রুটের নেচার হতে পারে, m1 m2 এই রুট দুটো রিয়েল এবং ডিফারেন্ট হতে পারে, m1 m2 এই রুট দুটো রিয়েল ইকুয়াল হতে পারে, তার জন্য একটা ফর্মুলা আছে। m1 m2 রুট দুটো ইমাজিনারি এবং ডিফারেন্ট হতে পারে, তার জন্য এই একটা ফর্মুলা। আর m1 m2 রুট দুটো ইমাজিনারি এবং ইকুয়াল হতে পারে, তার জন্য একটা ফর্মুলা আছে। তো রিয়েল এবং ডিফারেন্ট হলে, ইমাজিনারি এবং ডিফারেন্ট হলে এই ফর্মুলাটি তার জন্য অ্যাপ্লিকেবল। x ইকুয়াল টু e টু দি পাওয়ার আলফা টি a cos বিটা টি প্লাস b sin বিটা টি। তো এখানে আমরা আলফা বিটাটা কি করে বার করে থাকি, এই যে m1 কে আলফা প্লাস i বিটা এই রুট ধরা হয়, আর m2 ইকুয়াল টু আলফা মাইনাস i বিটা এই রুট ধরা হয়। এই দুটোকে কম্পেয়ার করে আলফা আর বিটা ভ্যালুটা বের করে নেওয়া হয়, বের করার পরে এখানে বসিয়ে দেওয়া হয়, ঠিক আছে। বসিয়ে দিলে x ইকুয়াল টু a cos ওমেগা টি প্লাস b sin ওমেগা টি পেলাম। এবার এটাকে একটু সিম্পলিফাই করতে হয়। কি সিম্পলিফাই কিভাবে করতে হয় সেটা করার জন্য আমি আপাতত এই জায়গাটুকু একটু মুছে দিচ্ছি, এই জায়গাটুকু একটু মুছে দিলাম। এখানে যে সিম্পলিফিকেশনটা করা হয় সেখানে a ইকুয়াল টু a সাইন ডেল্টা আর b ইজ ইকুয়াল টু a cos ডেল্টা ধরা হয়। এবং এখানে আমরা এটা বার করে নিতে পারি, দুটোকে স্কোয়ার করে যদি তুমি যোগ করে দাও, ধরো a স্কোয়ার করলে প্লাস b স্কোয়ার করে যোগ করলে, তাহলে এখানে আসছে a স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে আসছে সাইন স্কোয়ার ডেল্টা প্লাস কস স্কোয়ার ডেল্টা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয় 1। এখান থেকে তুমি অ্যামপ্লিটিউড a ইকুয়াল টু পেয়ে গেলে রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা যে অ্যামপ্লিটিউডের ভ্যালুটা, ওয়েভের অ্যামপ্লিটিউড তার ভ্যালু। এটা যদি তুমি ধরে নিলাম যে লেট ইকুয়াল টু a সাইন ডেল্টা আর b ইকুয়াল টু a cos ডেল্টা, সেটা ধরো এটা আমার ইকুয়েশন নাম্বার 2 তে বসিয়ে দাও। তো দেয়ারপর x ইকুয়াল টু কি দাঁড়াবে, a সাইন ডেল্টা cos ওমেগা টি প্লাস b ইজ ইকুয়াল টু হচ্ছে a cos ডেল্টা সাইন ওমেগা টি। ওকে, জাস্ট a এর জায়গাতে বসালাম a সাইন ডেল্টা আর b এর জায়গাতে বসালাম a cos ডেল্টা, তাহলে আমার দাঁড়ালো x ইকুয়াল টু a সাইন ডেল্টা cos ওমেগা টি প্লাস a cos ডেল্টা সাইন ওমেগা টি। ওকে, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখতে পারো, এটাকে কমন এইভাবে ফর্মুলা আকারে লেখার জন্য এটাকে আমি এখানে নিয়ে চলে এলাম, কমন নিয়ে নিলাম। আমি আগে লিখলাম সাইন ওমেগা টি cos ডেল্টা প্লাস cos ওমেগা টি সাইন ডেল্টা, সাজিয়ে লিখলাম, এটাকে আগে লিখলাম এটাকে পরে লিখলাম। তাহলে এটা একটা ফর্মুলায় চলে আসে সাইন এ cos b প্লাস cos এ সাইন b, সাইন এ cos b প্লাস cos এ সাইন b এর ফর্মুলা আছে সাইন a প্লাস b। তাহলে দেওয়ার পর x ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা আমার সলিউশন। x equal to a sin omega t plus delta, this is the solution of the simple harmonic motion. Simple harmonic motion এর সলিউশন হয় x equal to a sin omega t plus delta। যেন a হচ্ছে সিম্পল হারমোনিক মোশনটা এই যে অসিলেট করে, তখন এই যে অসিলেট করছে, ধরো এইভাবে অসিলেট করছে, এই যাচ্ছে আসছে একটা নির্দিষ্ট ডিস্টেন্স অবধি যাচ্ছে, বা এভাবে যদি বলি যে আগে ছবিটা এঁকেছিলাম, তাহলে কতটা ইকুইলিব্রিয়াম থেকে কতটা ডিস্টেন্স যাচ্ছে, এটাকে বলা হয় তার অ্যামপ্লিটিউড। তো a হলো অ্যামপ্লিটিউড, a ইকুয়াল টু রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, আর ডেল্টা হচ্ছে ফেজ। ধরো তুমি প্রথমে তো এখান থেকে ও অটোমেটিক অসিলেট করতে পারবে না, তোমাকে একটা জায়গায় নিয়ে গিয়ে এখানে নিয়ে গিয়ে তারপরে ছাড়তে হবে। তো ইনিশিয়ালি ও একটা পজিশন গেল, ইনিশিয়ালি একটা এনার্জি ওর মধ্যে স্টোর থাকলো, সেটা ওর মধ্যে ফেজ হিসাবে আসে, ঠিক আছে। তো ডেল্টা হচ্ছে বলা হয় ফেজ, ইনিশিয়াল ফেজ, ইপক বলা হয়। টি ইকুয়াল টু 0 তে যে ফেজ থাকে সেটাকে বলা হয় ইপক। ওকে, আর ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই এম। তাহলে এইভাবে তুমি সলিউশনটা বার করতে পারো, x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এবার এটা হয়ে গেল একটু লেন্দি প্রসেস। আর একটা শর্ট টার্ম প্রসেস আছে,
সেটা ট্রায়াল সলিউশন মেথডে করা হয়। ট্রায়াল সলিউশন ধরে আমরা আরামসে সেক্ষেত্রেও করতে পারি। ওকে, ট্রায়াল সলিউশনটা কি? এই মেথডটা বুঝতে পেরেছো? এই মেথডটা আরেকবার বলে দিই যে এখানে এটা হচ্ছে ডি অপারেটর মেথড, এটা অপারেটর মেথড বলা হয় এটাকে। এখানে ডিডিটি কে ক্যাপিটাল ডি অপারেটর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ডি টু ডিটি স্কোয়ার কে ডি স্কোয়ার, ডি টু ডি থ্রি ডিটি কিউ কে ডি কিউ, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। রিপ্রেজেন্ট করে আমরা এখানে ডি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 করে এখানে ডি এর দুটো রুট পেলাম, যেহেতু এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশন জেনারেট করে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দুটো রুট পাওয়া যায়। তো এখানে ডি এর দুটো রুট পেলাম, d1 d2, যেটাকে আমরা m1 m2 দিয়ে লিখছি। তো এখানে আমরা দেখলাম যে রুট দুটো হলো ইমাজিনারি রুট হলে তার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটি হচ্ছে x ইকুয়াল টু e টু দি পাওয়ার আলফা t a cos বিটা t প্লাস b sin বিটা t। সেখানে আলফা বিটা ভ্যালুটা কম্পেয়ার করে বার করা হয়, m1 কে আলফা প্লাস i বিটা আর m2 কে আলফা মাইনাস i বিটা এর সাথে কম্পেয়ার করে আলফা ইকুয়াল টু 0 আর বিটা ইকুয়াল টু ওমেগা আমরা পেয়ে থাকি। পেয়ে আমরা ইকুয়েশনের যে সলিউশনের যে ফর্মুলা, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইমাজিনারি রুটের যে ফর্মুলা x ইকুয়াল টু দি পাওয়ার আলফা t a cos বিটা t প্লাস b sin বিটা t সেখানে বসিয়ে দিলাম। আলফার ভ্যালু 0, তাহলে e টু দি পাওয়ার 0 ইনটু t, তাহলে e টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1, আর এখানে বিটার ভ্যালু ওমেগা বসিয়ে দিলাম, আমরা পেলাম x ইকুয়াল টু a cos ওমেগা t প্লাস b sin ওমেগা t। তো এটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়ার জন্য a ইকুয়াল টু ক্যাপিটাল A sin ডেল্টা আর b ইজ ইকুয়াল টু ক্যাপিটাল A cos ডেল্টা ধরে নিলাম। সেখান থেকে আমি a এর ভ্যালুটা বার করে নিতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, স্কয়ার করে যোগ করলে a ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা পাচ্ছি। এ হচ্ছে অ্যামপ্লিটিউড। এটা এখানে বসিয়ে এটাকে কমন নিয়ে একটু সাজিয়ে লিখলাম, সাজিয়ে লেখার পর একটা স্ট্যান্ডার্ড ফর্ম পেলাম x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা। x টা হলো পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম কতটা যাবে অ্যামপ্লিটিউড, দিস ইজ কল্ড অ্যামপ্লিটিউড। ম্যাক্সিমাম কতটা ডিসপ্লেসমেন্ট হয় সেটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর ডেল্টাটাকে বলা হচ্ছে ফেজ। ওকে, আর ইকুইলিব্রিয়াম পজিশনে তো আমি স্টার্ট অটোমেটিক ও অসিলেট করতে পারবে না, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আগে তোমাকে একটু শিফট করাতে হবে ফোর্স দিয়ে। তাহলে তুমি স্প্রিং দাও, স্প্রিংটা এভাবে আছে ধরো, এটা অটোমেটিক অসিলেট করবে না, তোমাকে তাহলে কি করতে হবে, ইকুইলিব্রিয়াম থেকে আগে ডিসপ্লেস করতে হবে, সামনে ডিসপ্লেস করে ছাড়তে হবে, তারপরে এখানে যাবে, এভাবে অসিলেট করবে। তাহলে যে ইনিশিয়ালি তুমি একটা এনার্জি দিয়ে ওকে ডিসপ্লেস করলে তার জন্য ওর মধ্যে একটা ফেজ তৈরি হলো, আর ইনিশিয়ালি কতটা ডিসপ্লেসমেন্ট হলো সেটা ওর মধ্যে স্টোর হয়ে থাকলো। ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট t ইকুয়াল টু 0 তে যে ডিসপ্লেসমেন্ট সেটাকে বলা হচ্ছে তার ফেজ। ওকে, বুঝে গেল? তাহলে এটা একটা মেথড, যে মেথডে তুমি সলিউশনটা করে দেখাতে পারো। আর একটা মেথড, ইজি মেথড আছে, তিনটে মেথড আছে, তোমাদের দুটো ডিসকাস করব। এই একটা মেথড ডিসকাস করলাম, আর এটা ডি অপারেটর মেথড, আর এটা যে ট্রায়াল সলিউশন মেথড। আচ্ছা, ট্রায়াল সলিউশনে তার আগে একটু বলে দিই, এই যে সলিউশনটা পেলাম তার নেচারটা কেমন, সেটা কেমন দেখতে। এই যে সাইন বা কসের যে সলিউশন গুলো পাওয়া যায় সেগুলোকে পিরিয়ডিক সলিউশন বলে। আর এটাকে তুমি যদি গ্রাফিক্যালি প্লট করো, গ্রাফের রেসপেক্টে যদি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম প্লট করো, এদিকে এক্স এদিকে টাইম। ওকে, টাইম এট ইন্টারভ্যালে, তো আমি ইনিশিয়ালি ধরে নিচ্ছি কোনো ফেজ নেই, t ইকুয়াল টু 0 তে কোনো ফেজ নেই, ডেল্টা ইকুয়াল টু 0, তাহলে সিম্পল ইকুয়েশন দাঁড়াচ্ছে x ইকুয়াল টু a sin ওমেগা t। এটা হলে কেমন হবে আর ডেল্টা থাকলে কেমন হবে সেটা তুলে বলে দেবো। যে x ইকুয়াল টু a sin ওমেগা t হয়, তাহলে এখানে এটা সাজিয়ে লিখতে পারি a sin ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই t। এটা তোমরা সবাই জানো, ওমেগা মানে 2 পাই বাই t, এটা আমরা ছোট থেকেই শুনে আসছি। টিটা হচ্ছে টাইম পিরিয়ড আর ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগার সাথে ক্যাপিটাল টি এর সম্পর্ক হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। তো এই যে টাইমটাকে আমরা ভাগ করে নিই t/4 ইন্টারভ্যালে, টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু t/4, তারপরে যে t/2, তারপরে যে t 3t/4, আবার এটা যে t/4 অ্যাড করি তাহলে হচ্ছে কি যে t/4, তারপরে যে ক্যাপিটাল দেখো t/4 4 করে অ্যাড করে যাও, t/4 3, তারপরে যে t/2, সরি t/4, এটা হচ্ছে 3t/4, 3t/4 t, এভাবে চলছে, তাই তো, বেশি আর লিখছি না। তো এটা যদি আমি প্লট করি, যখন t ইকুয়াল টু 0 তখন sin 0 0 এখান থেকে স্টার্ট হবে। যখন t ইকুয়াল t/4 বসাও, এখানে তুমি বসাও এ sin কত হবে বলো তো, t/4 বসালে কে বলতে পারে? t কেটে গেল π/2, sin π/2, sin π/2 ভ্যালু 1, তো এখানে কি ম্যাক্সিমাম, আবার t/2 তে গেলে 0, আবার এখানে ম্যাক্সিমাম, এইভাবে চলছে। তার মানে এই যে গ্রাফ, এটাকে বলা হয় সাইনুসয়েডাল গ্রাফ। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর বারবার একই পাথ ফলো করবে। ওকে, এটা হলো x ইকুয়াল টু a sin ওমেগা t। আর যদি একটা ইনিশিয়ালি ফেজ থাকতো, আর যদি গ্রাফটা এরকম হতো x ইকুয়াল টু a sin, এটা আছে ইকুয়েশনটা, ওমেগা t প্লাস ডেল্টা। তো t ইকুয়াল টু 0 তে
কি হচ্ছে দেখো, টি ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু কত আসবে, এ সাইন ডেল্টা। এটা তো 0 হয়ে যাচ্ছে, এ সাইন ডেল্টা। তবে ইনিশিয়ালি একটা ডিসপ্লেসমেন্ট আছে, অর্থাৎ গ্রাফটা এখান থেকে স্টার্ট না হয় এখান থেকে স্টার্ট হবে, এখানে স্টার্ট হয়ে ম্যাক্সিমাম উঠবে, এখানে গিয়ে মিনিমাম এইভাবে নিচে থাকবে, এগিয়ে থাকবে একটু, ঠিক আছে, আর কিছু না। ইনিশিয়াল একটা ডিসপ্লেসমেন্ট আছে এ সাইন ডেল্টা। এই হলো যে সিম্পল হারমোনিক মোশনের সলিউশনের একটা মেথড, যে মেথডে তোমরা করতে পারো। আর একটা মেথড হচ্ছে যেখানে তুমি ট্রায়াল সলিউশনটা ধরে নিতে পারো। আর তুমি প্রথমে ধরে নিলে যে এই ধরনের ইকুয়েশনের সলিউশন হচ্ছে লেট দ্য সলিউশন ইজ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা তুমি নিজেই আগে ধরে নিতে পারো। এটা একটা মেথড আছে, ট্রায়াল সলিউশন মেথড, সেটা একটু দেখে নি। এই মেথডটা বুঝতে পেরেছো? অন্যেসা বোঝা গেছে মেথডটা এবার? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে, আর একটা মেথড বলে দিই। অর্পণ, অর্পণ বোঝা গেছে? অর্পণ, অর্পণ দেখা যাচ্ছে তো? হ্যাঁ, স্যার। অর্পণ দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। অর্থাৎ আমি ধরে নিলাম লেট দ্য ট্রায়াল সলিউশন, ওকে। এখানে x ইকুয়াল টু আমরা ধরতে পারি a ই টু দি পাওয়ার i ওমেগা টি, এরকম ধরা যায়। এই ধরনের কেন ধরা যায়, কারণ এই ধরনের সলিউশনের ক্ষেত্রে পিরিয়ডিক সলিউশন হয়, কেউ এরকম ধরতে পারে, কেউ এটাও ধরতে পারে, a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ধরতে পারে, বা শুধু a সাইন ওমেগা টি ধরতে পারে, এটাও ধরতে পারে। লেট দ্য ট্রায়াল সলিউশন, অর্থাৎ এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে d2x dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0, যেহেতু সিম্পল হারমোনিক মোশন, আমি সিম্পল হারমোনিক মোশনের নেচারটা জানি। সিম্পল হারমোনিক মোশন কি হয়, এরকম পিরিয়ডিক মোশন, একবার এদিকে যায় এদিকে আসে। এই পিরিয়ডিক মোশনকে এই ধরনের সলিউশন, এটা জেনারেল সলিউশন। এটা এর মধ্যে সাইন বা কস কেউ ধরো বললে, আমি স্যার এ ইকুয়াল টু সাইন ওমেগা টি না ধরে এ ইকুয়াল টু কস ওমেগা টি প্লাস ডেল্টা ধরবো, সে তাও ধরতে পারে। সাইন বা কস যে কোনো কিছু ধরার জন্য ই টু দি পাওয়ার আই ওমেগা টি নিতে পারে, কারণ ই টু দি পাওয়ার আই ওমেগা টি মানে ই টু দি পাওয়ার আই থিটা একটা ফর্মুলা আছে, তোমরা সবাই জানো ইমাজিনারি নম্বরের ফর্মুলা, ই টু দি পাওয়ার আই থিটা মানে কস থিটা প্লাস আই সাইন থিটা। ই টু দি পাওয়ার আই ওমেগা টি মানে কস ওমেগা টি প্লাস আই সাইন ওমেগা টি। তারপরে ই টু দি পাওয়ার আই ওমেগা টির মধ্যে কস সাইন দুটোই ঢুকে আছে, জেনারেল সলিউশন বলা হয়। এই জন্য এটাও তুমি নিতে পারো, এটাও তুমি নিতে পারো, তোমার চয়েস অনুসারে এটাও করা যেতে পারে, ঠিক আছে। তো আমি কি নেবো না তার উপর ব্যাপারটা ডিপেন্ড করছে। তো এটা আবার এটাও নিতে পারো যে কেউ ধরে নিল যে স্যার আমি একদম সাইনই ধরে নিচ্ছি, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এ হচ্ছে অ্যাম্পলিটিউড আর ওমেগা টি প্লাস ডেল্টা এটা হচ্ছে এটা। তাহলে এটা আমাকে এখানে ভেরিফাই করে দিতে হবে, কোনটা ধরবে বলো, এটা ধরবে না এটা ধরবে? এটা 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 যদি ধরো তাহলে এটা ধরেই করো। তাহলে যদি করি তাহলে ফার্স্ট আমরা বার করবো ডিএক্স ডিটি বার করবো এখান থেকে, এ ওমেগা বাইরে বেরিয়ে গেল, সাইন ডেরিভেটিভ বাই কস ওমেগা টি প্লাস ডেল্টা। এবার আমরা আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো d2x dt স্কয়ার, তাহলে আমরা এটা ভেরিফাই করবো, d2x dt স্কয়ার করবো, তাহলে এখানে কি হবে মাইনাস a, আবার একটা ওমেগা বেরিয়ে চলে এলো এখান থেকে, ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ওকে। এটা পেলাম। অর্থাৎ আমি যে ধরেছি সেটা আমার ধরাটা ঠিক আছে কিনা ভেরিফাই করতে হবে, অর্থাৎ আমি যে সলিউশনটা ধরেছি সেই সলিউশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা জেনারেট করা যায় কিনা দেখতে হবে। যদি সলিউশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা জেনারেট করা যায় তাহলে আমি বলবো যে আমার ধরা সলিউশনটা ঠিক, এটা বলে ট্রায়াল সলিউশন মেথড। অর্থাৎ আমি আগেই সলিউশন ধরে নিচ্ছি, মোশনের নেচার অনুসারে সলিউশনটা ধরে নিচ্ছি, সলিউশন ধরে আমি কি করছি, আমি ইকুয়েশনে পৌঁছাচ্ছি। যদি সলিউশন ধরে আমি ইকুয়েশনে পৌঁছাতে পারি তাহলে আমার ধরা সলিউশনটা সঠিক। এই মেথডটাকে বলে ট্রায়াল সলিউশন মেথড। অর্থাৎ আমি ট্রায়াল এন্ড এরর করে করে আমি আমার জায়গাতে পৌঁছাচ্ছি। সেদিন আমি ধরে নিলাম যে লেট দ্য ট্রায়াল সলিউশন ইজ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এ হচ্ছে অ্যাম্পলিটিউড, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ডেল্টা হচ্ছে ফেজ। এটা যদি ধরে করি তাহলে এখান থেকে আমি দেখবো যে আমি আমার ইকুয়েশনে পৌঁছাতে পারছি কিনা। তার জন্য কি করলাম, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পরে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলাম, এটা পেলাম। এবার এটাকে একটু সাজিয়ে লিখছি, d2x dt স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ারকে কমন নিলাম, এখানে পড়ে থাকলো a sin ওমেগা t প্লাস ডেল্টা।
আর a sin omega t plus delta মানে কি x, এখানে বসিয়ে দাও, d2x dt square equal to minus omega square x. Therefore d2x dt square plus omega square x equal to 0. So this is nothing but this is the differential equation of SHM. এটা আর কিছু না, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ SHM, সিম্পল হার্মোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমার ধরা ট্রায়াল সলিউশনটা সঠিক, তুমি এটা ধরেই করবে, লেট দ্য ট্রায়াল সলিউশন ইজ গিভেন বাই x = a sin omega t plus delta। কোনটা কি একটু বলে দিলে, এটা হলো অ্যামপ্লিটিউড, ওমেগা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ডেল্টা হচ্ছে ফেজ। এটা যদি আমি ধরি তাহলে আমাকে দেখাতে হবে আমার ধরাটা সঠিক কি করে বুঝবো, যদি এটা থেকে আমি এই ইকুয়েশনে পৌঁছাতে পারি। সেটাই করলাম, প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম, তারপরে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলাম, পরে এটা পেলাম। করার পরে এখান থেকে মাইনাস ওমেগা স্কয়ারটা বাইরে বার করে a sin omega t plus delta লিখলাম। a sin omega t plus delta মানে x ধরা আছে, আর x, তাহলে এটাকে বাদ দিয়ে চলে এলাম, d2x dt square plus omega square x = 0। তারপরে আমি যদি এই সলিউশনটা ধরি তাহলে আমি এই ইকুয়েশনে পৌঁছাতে পারছি, তাহলে আমার ধরা সলিউশন সঠিক। এটা করতে পারে, এটা ভেরি ইজি মেথড। ওকে, কিন্তু এই ট্রায়াল সলিউশন মেথডটাকে অনেক অনেক এখন মডার্ন সায়েন্সে এটাকে অনেকে অ্যাকসেপ্ট করতে চায় না, কারণ আমি এটা ধরার জন্য আমাকে সম্পূর্ণভাবে মোশন সম্পর্কে জ্ঞান হওয়া দরকার। আর সিম্পল হার্মোনিক মোশনটা পিরিয়ডিক, সেই পিরিয়ডিক সম্পর্কে, পিরিয়ডিক মোশন হলে তার একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি থাকবে, তার অ্যামপ্লিটিউড থাকবে, ফেজ থাকবে, এটা আমাকে সম্পূর্ণভাবে সঠিকভাবে ধরতে হবে। ইট ইজ নট এরর, ইট ইজ নট এরর, এটা কোনো এরর নয় বা এটা ভুল নয়, এটা ধরতেই পারি। কম্পিউটার সিমুলেশনের ক্ষেত্রে প্রথমে ট্রায়াল সলিউশন ধরেই করা হয়। সুতরাং তোমরা এই মেথডটাও করতে পারো। এই মেথডটা একটু সহজ মেথড, আগেরটা লেন্দি ছিল, সুতরাং চয়েস ইজ ইয়োর। ঠিক আছে, বোঝাতে পারলাম? বলো, বুঝতে পেরেছো? সংযুক্তা, প্রীতি, অন্বেষা বোঝা গেছে, অর্পণ বোঝা গেছে, আমাদের রাজনন্দিনী বোঝা গেছে। হ্যাঁ স্যার। বেশ, তো যাই করো কোনো ব্যাপার নেই, যে কোনো মেথডই করতে পারো। তো এখান থেকে আমরা ছোট্ট একটা জিনিস ডিফাইন করে দিতে পারি, এই যে ওমেগা, ওমেগা সম্পর্কে একটু বলে রাখি। ওমেগা মানে হচ্ছে √k/m। আবার ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তার সাথে টাইম পিরিয়ডের একটা সম্পর্ক আছে। ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, সেটা তোমরা সবাই জানো। তো এখান থেকে আমরা একটা সম্পর্ক বার করতে পারি এই দুটোর মধ্যে, যে 2π/t ইজ ইকুয়াল টু √k/m। এখান থেকে আমরা টিটা বার করে নিতে পারি। টি মানে কি হবে? টি মানে হবে তাহলে 1/2π √m/k। এই ফর্মুলাটি একটু মনে রাখবে, অঙ্ক আসতে পারে। টি ইজ ইকুয়াল টু 1/2π √k/m। সরি, এই যে না, ঠিকই লিখেছিলাম তাই না? এবারে মুছে দিলাম একবার, এবারে ভালো করে খেয়াল করে। তো এখান থেকে আমরা টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি, এখানে কোনাকুনি গুণ করে দাও, টি ইজ ইকুয়াল টু তাহলে হয়ে যাচ্ছে 2π, এখানে গুণ করে দিলে হয়ে গেল √m/k। এটি হচ্ছে টাইম পিরিয়ডের ফর্মুলা ইন টার্মস অফ মাস এন্ড কে। কেটাকে বলা হয়, এই যে কেটা আমি আগে বলেছিলাম কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের নাম আছে, এটাকে বলা হয় স্প্রিং এর ক্ষেত্রে এটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। আর এমনিতে ইন জেনারেল বলা হয় কি বলা হয় জানো, কোএফিসিয়েন্ট অফ রেস্টোরিং ফোর্স। এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ রেস্টোরিং ফোর্স। স্প্রিং এর ক্ষেত্রে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট সংক্ষেপে, আর এমনি ইন জেনারেল বলা হয় কোএফিসিয়েন্ট অফ রেস্টোরিং ফোর্স, কোএফিসিয়েন্ট অফ রেস্টোরিং ফোর্স। টি ইজ ইকুয়াল টু 2π √m/k। এই ফর্মুলাটি টি থেকে বলা হচ্ছে টাইম পিরিয়ড। আর এখানে ফ্রিকোয়েন্সি অনেক সময় বার করতে হয়। এফ এর সঙ্গে টি এর সম্পর্ক হচ্ছে f = 1/t। এফটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে এক সেকেন্ডে কতবার এই পাথটা ও কমপ্লিট করবে, তাহলে এটা হচ্ছে পাথ। এক সেকেন্ডে কতবার এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে ফিরে আসবে, কতগুলো কমপ্লিট অসিলেশন তৈরি করবে, এক সেকেন্ডে কতগুলো কমপ্লিট অসিলেশন তৈরি করবে, সেটাকে বলা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি = 1/t, তাহলে 1/2π √k/m। এবার ফ্রিকোয়েন্সি ফর্মুলা। ওকে, এটুকু একটু বলে দিলাম। f = 1/t = 1/2π √k/m। So this is nothing but the formula of frequency. এবার আমাকে যেটা বার করতে হবে, যেটা করে আজকে আমরা ক্লাসটা আজকে অল্পের মধ্যে শেষ করবো, কারণ আজকে আমরা ফার্স্ট ডে, সেটা আমরা এবার ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনটা একটু বার করে নিই। কারণ ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন বার করতে দেয়, এরপরে আমরা পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি বের করবো, তাদের টোটাল এনার্জি বের করবো, তাদের গ্রাফ বার করবো, তারপরে টাইম এভারেজ অফ এনার্জি বের করবো, তাহলে আমাদের সিম্পল হার্মোনিক মোশনটা হয়ে যাবে, এসএইচএমটা হয়ে যাবে। এরপরে আমরা যেটা বের করবো, এরপরে এগুলো ভেরি ইজি, জাস্ট ডেরিভেটিভের নলেজ থাকলেই হবে। সেটা হচ্ছে ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন। এই যে আমরা সলিউশনটা পেলাম, এই ইকুয়েশনের সলিউশন যেটা পেলাম, আলটিমেটলি যে মেথডেই করো না কেন এটাই পাচ্ছি, x = a sin omega t plus delta। এখান থেকে আমরা ভেলোসিটি বার করে নিতে পারি। ভেলোসিটি v মানে আমরা জানি যে dx dt।
ডেরিভেটিভ করলে হবে এ ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা, এ ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। এটা একটা ভেলোসিটির এক্সপ্রেশন, এটা একটা ভেলোসিটির এক্সপ্রেশন আমরা পাচ্ছি v ইকুয়াল টু এ ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। আরেকটা এক্সপ্রেশন আমরা পেতে পারি, এটা ধরো 2 নম্বর নাম দিলাম, এটা 3 নম্বর দিলাম। আরেকটা এক্সপ্রেশন আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে এই যে 2 from 2 থেকে আমরা লিখতে পারি যে sin ওমেগা টি প্লাস ডেল্টা ইকুয়াল টু x বাই a। এখান থেকে আমরা cos ওমেগা টি প্লাস ডেল্টা ভ্যালুটা বের করে নিচ্ছি। ওকে, যে 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার তার রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার, আর sin ওমেগা টি প্লাস ডেল্টা ভ্যালুটা বসিয়ে দিলাম x স্কয়ার বাই a স্কয়ার। এটা সিম্পলিফাই করো, উপরে হয়ে গেল রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর নিচে a স্কয়ার থেকে a বেরিয়ে গেল। আমি এটাকে স্টেপ জাম্প করে দিলাম। অর্থাৎ এখানে আমরা তো জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে cos থিটা মানে কি রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার থিটা, রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, রুট ওভার অফ 1 মাইনাস এই sin ওমেগা টি প্লাস ডেল্টা ভ্যালু যদি x বাই a হয় তাহলে স্কয়ারের ভ্যালু কত হবে x স্কয়ার বাই a স্কয়ার হবে। এটাকে ডায়াগোনালি সিম্পলিফাই করলে হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, রুট ওভার অফ a স্কয়ার থেকে এটাকে বাইরে বার করে দিলাম। So therefore from 3 ইকুয়াল টু একটা কি a ওমেগা, আর এই ভ্যালুটা তাহলে কত পেলাম, এই ভ্যালুটা কত পেলাম বসিয়ে দাও, a কেটে গেল, এটা হলো ভেলোসিটি আর একটা এক্সপ্রেশন। v is equal to omega root over of a square minus x square, root over of a square minus x square. This is another, this is the expression of velocity, another, এটা যেমন একটা এক্সপ্রেশন ভেলোসিটি, এটা হলো আরেকটা এক্সপ্রেশন। তাহলে কোন জায়গায় তোমাকে অ্যামপ্লিটিউড ডিসপ্লেসমেন্ট এগুলো বলা আছে, ভেলোসিটি বার করতে বলেছে, তখন তোমাকে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস ফর্মুলা। ওকে, বলতো এখান থেকে বলতো ভেলোসিটিটা কোথায় ম্যাক্সিমাম হবে। ধরো একটা পার্টিকেল সিম্পল, ধরো এটা সিম্পল হারমোনিক মোশন শো করছে, এখানে গেল, এদিকে আসলে গেল, এটা হলো ইকুইলিব্রিয়াম পজিশন। ওকে, এটা হলো ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড x equal to a, আর এটা x equal to 0, আর এটা x equal to minus a, আর মাঝেরটা হচ্ছে x equal to 0। তাহলে বলো তো কোথায় ওর ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে? এক্সট্রিম এন্ড পয়েন্টে। এক্সট্রিম এন্ড পয়েন্ট x equal to a হবে। তুমি যে এক্সট্রিম এন্ড পয়েন্ট পড়ো, এক্সট্রিম পয়েন্ট ইউজ করো, এক্সট্রিম পয়েন্ট মিনিমাম হবে কারণ মানে ওটা x শুধু ইকুয়ালস টু 0 তে। ইয়েস, তাহলে এক্সট্রিম পয়েন্ট যখন চলে যাচ্ছি তখন ভেলোসিটি v equal to x equal to a বসালে স্কয়ার, স্কয়ার মানে স্কয়ার 0 হয়ে গেল, 0 হয়ে যাচ্ছে। আর এক্সট্রিম পয়েন্টে ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে, সেই জন্য তো ও আবার এখানে ফিরে আসছে। যদি 0 না হতো তাহলে তো ওই দিকে চলে যেত, এখানে 0 হচ্ছে বলে আবার ফিরে আসছে। আবার এখানে x equal to মাইনাস এ তো তাই এখানে এলো 0 হলো, তাই আবার এখানে ফিরে এলো, এভাবে অসিলেট করছে। তো এক্সট্রিম পয়েন্টে ভেলোসিটি 0 হয়, এটা মাথায় রাখবে। আর x equal to 0 ইকুইলিব্রিয়াম পয়েন্ট, x equal to 0 হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, x equal to 0 তে এখানে v max, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে ওর ভেলোসিটিটা ম্যাক্সিমাম হয়। সেই জন্য এখানে যখন আসে এটাকে কভার করে এখানে চলে যায়, ক্রস করে চলে যায়, ভেলোসিটিটা ম্যাক্সিমাম থাকে বলে। ঠিক আছে, এটা হলো ভেলোসিটি এক্সপ্রেশন। ঠিক তেমনি তোমাদের যদি অ্যাক্সেলারেশন বের করতে বলে, অ্যাক্সেলারেশন করতে গেলে কি করতে হয়, আরেকবার ডেরিভেটিভ করতে হয়। dx dt যদি ভেলোসিটি হয় তাহলে d2x dt স্কয়ার হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশনের তোমরা দুটো এক্সপ্রেশন পাবে, ভেলোসিটি যেমন এটা একটা এক্সপ্রেশন, এটাও একটা এক্সপ্রেশন। ঠিক তুমি অ্যাক্সেলারেশন আমরা বার করব, তাহলে ভেলোসিটিটা বোঝা গেছে। ঠিক আছে, ইজি। চলো অ্যাক্সেলারেশনটা এখান থেকে করে ফেলি, এখান থেকেই করে ফেলি অ্যাক্সেলারেশনটা। এই জায়গাটা মুছে দিলাম, এই জায়গাটা মুছে দিলাম। অ্যাক্সেলারেশন a মানে হচ্ছে d2x dt স্কয়ার, মানে অ্যাকচুয়ালি dv dt, যেটা ভেলোসিটি পেলাম তার একবার ডেরিভেটিভ করব। এটা একবার ডেরিভেটিভ করে দাও, তাহলে cos এর ডেরিভেটিভ হয় মাইনাস a ওমেগা, আর এখান থেকে আবার একটা ওমেগা বেরোবে, তাহলে a ওমেগা স্কয়ার হয়ে গেল, আর cosটা হয়ে গেল sin, cosটা হয়ে গেল sin। তো therefore acceleration a equal to পেলাম মাইনাস ওমেগা স্কয়ারে কমন নিলাম, a sin ওমেগা t প্লাস ডেল্টা মানে কি x, a equal to হয়ে গেল মাইনাস ওমেগা স্কয়ার x, a equal to হলো মাইনাস ওমেগা স্কয়ার x। বুঝতে পারলাম? এটা হলো acceleration expression a equal to মাইনাস ওমেগা স্কয়ার x, x মানে হচ্ছে a sin ওমেগা t প্লাস ডেল্টা। This is the expression of the acceleration. এর অ্যাক্সেলারেশনটা দেখো উল্টো, অ্যাক্সেলারেশনটা ম্যাক্সিমাম হবে x equal to a, x equal to প্লাস মাইনাস a, মানে যখন এখানে এলো বা এখানে এলো তখন হচ্ছে a max,
ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন প্লাস মাইনাস অবভিয়াসলি প্লাস মাইনাস। এখানে যেহেতু এখানে তুমি এক্স গুলো যখন প্লাস এ বসাবে তখন মাইনাস ওমেগা স্কয়ার এ, আর এখানে যখন মাইনাস এ বসাবে তখন অ্যাক্সেলারেশন হচ্ছে প্লাস মাইনাস ওমেগা স্কয়ার এ, এটা ম্যাক্সিমাম ভ্যালু। আর এক্স ইকুয়াল টু 0 তে অ্যাক্সেলারেশন হচ্ছে 0। তার মানে এটাই যে একটা এক্সাম্পল যেখানে ভেলোসিটি 0 হলেও ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন থাকে। জিজ্ঞেস করে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে একমাত্র এখানে এক্সট্রিমাম পয়েন্টে ভেলোসিটি 0, এখানে দেখো ভেলোসিটি কত পেয়েছিলাম, 0 পেয়েছিলাম। ভেলোসিটি 0 হলেও অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম থাকে, এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করে, ঠিক আছে। আর ইকুইলিব্রিয়াম পজিশনে এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম হলেও অ্যাক্সেলারেশন 0। ওকে, তাহলে আমরা সিম্পল হারমোনিক মোশনে ভেলোসিটি অ্যাক্সেলারেশন বের করে ফেললাম। আমরা আজকে এখানে শেষ করছি। নেক্সট দিন আমরা সিম্পল হারমোনিক মোশনটা আর তিনটে জিনিস থাকলো। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি বের করবো, গ্রাফিক্যাল প্লট করবো, এবং এভারেজ টাইম এভারেজ এনার্জি বের করবো। অর্থাৎ টাইম এভারেজ পটেনশিয়াল এনার্জি, টাইম এভারেজ কাইনেটিক এনার্জি, টাইম এভারেজ টোটাল এনার্জি বের করবো। তাহলে আমাদের সিম্পল হারমোনিক মোশনটা হবে, এবং পরের দিনে আমরা ড্যাম্পড অসিলেশনও স্টার্ট করবো। এই নোট আমি তোমাদেরকে আপলোড করে দেবো কাল সকালে। নোটটা অবশ্যই প্রিন্ট বার করে নেবে, ঠিক আছে। বোঝা গেছে? এই অবধি কোনো কোশ্চেন আছে কাউরি? প্রীতি বোঝা গেছে? সংযুক্ত বোঝা গেছে? অন্বেষা বোঝা গেছে? বোঝা গেছে? রাজবন্ধনী বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আজকে এই অবধি থাকলো। নেক্সট হচ্ছে আমাদের স্যাটারডে, কিন্তু সেই স্যাটারডে আমরা কিন্তু মডার্ন ফিজিক্স স্টার্ট করব। ওকে, চলো টাটা, গুড নাইট সবাই।